হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? র্যাপিড রিভিশন সিরিজের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ফিজিক্স ফার্স্টে চ্যাপ্টার 4 নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে। তো এই চ্যাপ্টার যেহেতু একটা রিভিশন সিরিজ, তো আমি ধরে নিব তোমরা মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো আমি একটা ফার্স্ট লেকচার দিব যাতে করে তোমার এক্সামের আগে একটা রিভিশন হয়ে যায়, অল্প সময়ের মধ্যে রিভিশন দিয়ে নিতে পারো। আর হচ্ছে তোমরা চাইলে স্পিডটা বাড়িয়েও ক্লাসটা শেষ করতে পারো। আর এখানে আমি হচ্ছে চ্যাপ্টারটা শেষ করার পাশাপাশি এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি, মানে কোথা থেকে এইচএসসি কোয়েশ্চেন গুলো বেশি আসে, লাইক সিকিউ অথবা এমসিকিউ, কোন টপিকগুলো 3 স্টার 2 স্টার 1 স্টার, এগুলো মোটামুটি আলোচনা করে দিব। ওকে, সো আজকের লেকচারটা শুরু করা যাক। তো ফার্স্টে নিউটনীয় বলবিদ্যা আমাদের মোস্ট মানে কিছু থিওরিটিক্যাল বিষয় যদি একটু দেখি, যে মৌলিক বল। সো মৌলিক বল আমরা জানি টোটাল 4টা মৌলিক বল আছে, ঠিক আছে? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বলের মধ্যে আমাদের ক্রমগুলো এখানে দেওয়া আছে। সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি, তোমার হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তার থেকে দুর্বল হচ্ছে তড়িৎচুম্বক বল, তার থেকে দুর্বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং সবচেয়ে দুর্বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই ক্রমটা আমাদের এমসিকিউ এর জন্য প্রয়োজন হয়, ঠিক আছে? সো এখানে আমাদের আরেকটা হচ্ছে গ্রাভিটন, হচ্ছে বাহক কণা। এটা আমাদের অনেক প্রায় কাজে লাগে, যে আমাদের কি মহাকর্ষ বলের ক্ষেত্রে বাহক কণাকে, সেটা হচ্ছে গ্রাভিটন। এছাড়া কে কার থেকে কত গুণ পাওয়ারফুল, যেমন তোমার মহাকর্ষ বলটা যদি 1 হয়, তাহলে তোমার যে আমাদের দুর্বল নিউক্লিয় বল, সেটা হয় আমার 10⁻30 গুণ এটা, ঠিক আছে? মানে মহাকর্ষ বলে 10⁻30 গুণ হয়। আবার তড়িৎচুম্বক বলটা হয় কি 10⁻39 গুণ, মানে অনেক পাওয়ারফুল। এবং সবচেয়ে সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি পাওয়ারফুল, 10⁻41 গুণ। আর আমরা জানি মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে। দুর্বল নিউক্লিয় বলটা, এই বলটা মূলত কাজ করে আমাদের হচ্ছে কি, তোমাদের যে হচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় কণা যে নিঃসরণ হয়, সেক্ষেত্রে আলফা বিটা গামা রশ্মি, সেক্ষেত্রে এই বলটা কাজ করে। আর তারই চুম্বক বলটা, এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক, স্থিতরিতে যে পড়ছি, ধনাত্মক ঋণাত্মক আধানের ক্ষেত্রে যেটা কাজ করে এটা। আর তারপর আছে সবল নিউক্লিয় বলটা। তো সবল নিউক্লিয় বলটা হচ্ছে কাজ করে মূলত আমাদের নিউক্লিয়াসের মধ্যে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে, তাদের মধ্যে কাজ করে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বলটা, ঠিক আছে? ওকে, এরপরে আসে আমাদের নিউটনের সূত্র। তো নিউটন আমরা জানি 3টা সূত্র, এগুলো আমরা ক্লাস 9-10 পড়ে আসছি। সো নিউটনের যে 3টা সূত্র আছে, সেই 3টা সূত্রগুলো আমরা কি পড়েছিলাম ভাইয়া? যে 1 নম্বরের সূত্রটা হচ্ছে আমাদের বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাই বলছে, যে বাহ্যিক বল প্রয়োগ না হলে F=0, আর হচ্ছে আমাদের কোনো ত্বরণ থাকবে না, দ্যাটস ওয়াই A=0। মানে এটার যে আমি সূত্রটা লিখিনি, এটা তো বইতে পেয়ে যাবে তোমরা। তো এটার যে মানে শিক্ষাটা আমরা সেটা। তারপর হচ্ছে দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্র আমাদের বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে dp/dt, মানে d/dt of p। কারণ আমরা যে ডিডিটি দ্বারা কি বোঝায়, বেগের পরিবর্তন, মানে ভরবেগের পরিবর্তনের হার। এই যে আমাদের ডিডিটি, এই পার্টটা দ্বারা আমরা জানি যে সময় সাপেক্ষে পরিবর্তন বোঝায় কার, ভরবেগের। পি দ্বারা ভরবেগ বোঝায়, আমরা জানি পি ইকুয়াল এমভি, আমরা এটা জানি, ঠিক আছে? পি ইকুয়াল হচ্ছে আমাদের এমভি। ওকে, তো এটা হচ্ছে বলের সমানুপাতিক। তো এই সূত্রটাকে যদি আমরা প্রতিপাদন করি, আমি প্রতিপাদন দেখাচ্ছি না, এটা প্রতিপাদনটাও খতে ইম্পর্টেন্ট। সো এটার প্রতিপাদনটা আমি বলবো খ নম্বরের জন্য দেখবা। আর আমাদের এখান থেকে যে সূত্রটা পাই, এটা হচ্ছে F=ma, ঠিক আছে? তো আমাদের মাঝে মধ্যে F=ma এই সূত্রটার প্রতিপাদন জানতে চাই, যেটা আমরা দ্বিতীয় সূত্র থেকে আসে। ওকে, তারপর থার্ড যে সূত্রটা আছে, থার্ড সূত্রটা হচ্ছে কি, যে তোমার মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল পরস্পর সমান। মানে তুমি যত বল ক্রিয়া করবা, তার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? তুমি যেদিকে বলটা ক্রিয়া করবা, তার বিপরীত দিকে তার একটা প্রতিক্রিয়া বল পাবা, এবং সেটা সমান হয় এবং দিকটা বিপরীত হয়। তো এখানে একটা এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের অন্তর্ভুক্ত কোণ কত। মনে করো F1 হচ্ছে যদি এইদিকে হয়, তাহলে F2টা কি? এই যে এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত যে কোণ আলফা, এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে বিপরীত দিকে কাজ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই বিষয়টা আমাদের প্রয়োজন হয়। ওকে, এরপর আসি এখানে একটা ম্যাথ দিছে। তো এটা নিয়ে আসলে খুব একটা আমি, এটা আমার একটা স্টুডেন্টের লেকচার নোট, সেখানে ও সুন্দর করে সাজায় গুছা তুলছিল আমার লেকচার নোটটা আবার। তো এটাই, তো এখানে আমি আর ম্যাথ করাইছিলাম, সেই ম্যাথটা আমি দেখাচ্ছি না। এখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, হালকা করে বলে দিই। এই বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যত সময় ধরে বল প্রয়োগ করা হবে, ততক্ষণ ধরেই তার একটা ত্বরণ থাকবে, এ থাকবে, ঠিক আছে? পরে দেখো এই 5 সেকেন্ড তার কোনো বল প্রয়োগ করা নেই। সো এইখানে সে একটা বেগ অর্জন করবে, বল প্রয়োগের ফলে একটা ত্বরণ হয়ে একটা বেগ অর্জন করবে। ধরো 0 থেকে আস্তে আস্তে এই বেগটা বাড়তে বাড়তে একটা সময় মনে করো 20 মিটার/সেকেন্ড হলো। এরপর এর যদি বল প্রয়োগ করা স্টপ করে দেয়, বল প্রয়োগ করা স্টপ করে দিলে এর পরবর্তী 5 সেকেন্ড যে চলবে, এটা সমবেগে 20 মিটার/সেকেন্ড বেগেই চলতে থাকবে। কারণ তার আর কোনো ত্বরণ থাকবে না। কেন? কারণ তার কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। ত্বরণ ততক্ষণই থাকবে যতক্ষণ তার উপর বল প্রয়োগ করা হবে। ওকে, এর পরবর্তীতে এখানে আমাদের ভরবেগের নিত্যতা সূত্রটা। তো ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতির আমাদের কি বলে, আমরা জানি মহাবিশ্বে যে আমাদের শক্তি আছে, সেই শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। মানে মোট যে শক্তির পরিমাণ, সেটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই কথাটা আমাদের শক্তির নিত্যতা, সরি এটা হচ্ছে শক্তির নিত্যতা ছিল, হ্যাঁ শক্তির নিত্যতা ছিল, সেটা ঠিক বলছি। তো শক্তির নিত্যতা থেকে যদি আমরা ভরবেগের নিত্যতা আসি, তাহলে ভরবেগের নিত্যতাটা আমাদের এইভাবে বলে যে কোনো একটা বস্তুর যে আদি ভরবেগের সমষ্টি, ঠিক আছে? মানে সংঘর্ষ, একটা সংঘর্ষ হবে। মনে করো দুইটা বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হলো, এদিক থেকে একটা বস্তু যাচ্ছে, এদিক থেকে আরেকটা বস্তু আছে, আসতেছে। তো তাদের মধ্যে যদি একটা সংঘর্ষ হয়, তাহলে তাদের আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি, এই দুইটা পরস্পর সমান। সেটাই দেখো বলছে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে যে ভরবেগ থাকবে, তাদের সমষ্টি সমান হবে। সো এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরের পার্ট।
এইটা, এই দুইটা পার্ট, এই দুইটা পরস্পর সমান হবে। ওকে, তো এখান থেকে আমাদের বন্দুকের গুলি সংক্রান্ত এটা আমাদের গ নাম্বারও মাঝে মধ্যে এসে থাকে, আবার এমসিকিউ তো প্রয়োজন হয়। ঠিক আছে, গুলির ম্যাথটা আমরা জানি, ক্লাস 9-10 আমরা করেছিলাম যে একটা বন্দুক থেকে গুলি বের হলো, সেটার পশ্চাৎ বেগ নির্ণয় করতে। তো পশ্চাৎ বেগে আমরা এখানেও ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা আমরা করতে পারবো। তো এখানে আমি একটা শর্টকাট বলি। শর্টকাটটা হচ্ছে, তুমি যখন বন্দুকের পশ্চাৎ বেগ বের করবা, তুমি শর্টকাটের সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে, এই যে দেখো আমি লিখেও দিচ্ছি, যদিও এমভি সমান এমভি, ছোট হাতের এমভি সমান বড় হাতের এমভি। এখানে কোনটা কি ভাই, ছোট হাতের এম ভি হচ্ছে ছোটকে, বুলেট যেহেতু ছোট, সো এইভাবেই মনে রাখবা যে বুলেটের ভরটা হচ্ছে ছোট হাতের এম, আর বুলেটের যে বেগ সেটা ছোট হাতের ভি। আর বন্দুকটা বড়, তার ভরটা হচ্ছে বড় হাতের এম, আর বন্দুকের যে বেগ হয় সেটা হচ্ছে বড় হাতের আমাদের ভি। এটা দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা হচ্ছে ভি ইকুয়াল এম ভি ডিভাইডেড বাই এম, এই জিনিসটা আমরা পাবো। ওকে, এর পরবর্তীতে আমরা আসি। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে পশ্চাৎ বেগ পাবো। আর পশ্চাৎ বেগ যখন আমি বলবো তখন তো আর আমার মাইনাস দেওয়া লাগবে না, বাট যদি আমি নর্মাল বেগ বলি তাহলে কিন্তু আমার আগে -2.5 হবে। ঠিক আছে, আর পশ্চাৎ বলে তো দিক বলেই দিছি, তখন আমার বলা লাগে না। ওকে, এরপরে আসি, আমরা সামনে যাই, এটা আর আমাদের প্রয়োজন নেই। এবার আসি নিউটনের গতিসূত্রের ব্যবহার। তো নিউটনের গতিসূত্র ব্যবহার করে আমরা এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা যে সমান হয় সেই কথাটা দেখানো হয়েছে। তো এটার মাধ্যমে আমরা হাঁটতে পারি, মনে করো হাঁটা চলা বা এইসব মানে গাড়ি চলা, এইসব ক্ষেত্রে ক্রিয়ার প্রতিক্রিয়া বলেন নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে সেটা অনেক বেশি অ্যাপ্লাই হয় এবং এটা অনেক কার্যকর। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হয় লাইফের ক্ষেত্রে, এই জিনিসটা আমাদের অনেক কাজ করে। ঠিক আছে, এটা ওকে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা দেখি, তারপর হচ্ছে আমাদের কি লন রোলারের ব্যাপারটা। তো লন রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা আমাদের কোথায় আসে ভাই, খ নম্বরে, খুব ইম্পর্টেন্ট, খ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট ভাই এটা। ঠিক আছে, যে লন রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা আমাদের কি একটু ম্যাথমেটিক্যালি একটু প্রমাণের মাধ্যমে জিনিসটা একটু বুঝা দিতে হয়। আমি হালকা করে বলে দিচ্ছি, যে মনে করো এখানে একটা লন রোলার আছে, এটাকে এইভাবে টানতেছে, যদি টানা হয় তাহলে সেক্ষেত্রে কি ওই বলটা দুই দিকে দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর একটা উপাংশ, সেইটা এখন অনুভূমিকের সাথে এটা যদি থিটা কোণে টানা হয়, তাহলে আমরা বলবো অনুভূমিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল এফ কস থিটা। আমরা জানি যেই যার সাথে অ্যাঙ্গেল হয় তার কস থিটা, সবসময় কথাটা মনে রাখবা, যার সাথে তুমি অ্যাঙ্গেল ক্রিয়েট করবা তার কস থিটা হবে। সো আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করছি ওর সাথে, তাই এই জন্য এটা এফ এক্স কস থিটা, তাহলে ওর সাথে অ্যাঙ্গেল না, দ্যাটস ওয়াই এফ ওয়াই বরাবর মানে উলম্ব যে উপাংশটা আছে আমাদের উপরের দিকে, এটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে, তো আমাদের এই বলটাকে যখন আমি মানে টেনে এইভাবে সামনে নিয়ে যাব, তার দুটো অংশ, একটা হচ্ছে সামনে নিয়ে যাবে তাকে, আরেকটা হচ্ছে উপরের দিকে একটা বল অ্যাপ্লাই করতেছে, তার ফলে এটার ওজনটা একটু হালকা হবে, এরকম বিষয়টা কাজ করতেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি ঠেলা। তো টানার ক্ষেত্রে, আচ্ছা টানার ক্ষেত্রে যদি কথাটা বলি, এখন কথা হচ্ছে তোমার একটা ওই বস্তুটার ওজন নিচে কাজ করতেছে কি ভাই, এমজি, এটা হচ্ছে ডব্লিউ এর মান। এই ডব্লিউ থেকে আমাদের এফ সাইন থিটা মানে যে আমাদের এইটা বিপরীত দিকে কাজ করতেছে। আমরা জানি দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। সো এখানে ওজন থেকে আমাদের কি এফ সাইন থিটা এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। এই জন্য বিয়োগ হচ্ছে মানে কি তোমার এফ মানে উলম্ব বরাবর যে উপাংশটা সেটা ওজন থেকে মাইনাস হচ্ছে, তার ফলে ওজনটা কিছুটা হ্রাস পাচ্ছে, এর ফলে তোমার টানাটা অনেক সহজ হচ্ছে। কিন্তু মানে এটা হচ্ছে এফ নেট হচ্ছে লব্ধি বলটা। কিন্তু তুমি যদি ঠেলার ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে দেখো তুমি এইভাবে বল অ্যাপ্লাই করলে এফ এক্স তো এইদিকে আছে, বাট এফ ওয়াইটা তোমার ওজন যেদিকে কাজ করতেছে ডব্লিউ ইকুয়াল এমজি, ওজন যেদিকে কাজ করতেছে সেই দিকে নিচের দিকে এফ ওয়াইও কাজ করতেছে। সো একই দিকে যেহেতু কাজ করে, তার মানে কি লব্ধির সর্বোচ্চ মান কি প্লাস হয়, যোগ হয়। সো এখানে এফ নেট লব্ধি সমান কি ডব্লিউ মানে ওজন প্লাস হচ্ছে তোমার উলম্ব যে উপাংশটা সেটা যোগ হবে। সো যোগ হলে কি দেখো এই এফ নেটটা কিন্তু ওর থেকে বেশি হয়ে গেল, এটা কিন্তু অনেক বেশি হয়ে গেল। ঠিক আছে, এই মানটা। সো যেহেতু ঠেলার ক্ষেত্রে মানটা বেশি, তার মানে এই জন্য আমার ঠেলতে একটু বেশি কষ্ট হবে এটা। আর হচ্ছে দেখো এফ নেট এখানে কম, এই জন্য এখানে আমার কম কষ্ট হবে। ওকে, এটা পাইলাম। তো এটার মাধ্যমে আমরা একটু ম্যাথমেটিক্যালি যদি এই জিনিসটা দেখা দিই, হালকা একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আমরা 2-2 পাবো। ওকে, এরপর আসি আমরা নৌকার গুণ টানা, এটাও ভাই খ নম্বরের জন্য। ঠিক আছে, এটাও খ নম্বরের জন্য। তো নৌকার গুণ টানার ক্ষেত্রে, নৌকার গুণ টানা কি, মনে করো এটা একটা নদীর পার আছে আর এটা হচ্ছে নদী। সো এই নদীতে কি করে, মনে করো অনেকটা নদী যদি বোঝাই থাকে, তখন নৌকার এই মালামাল, তো মালামাল দ্বারা বোঝাই থাকলে তখন দেখা যায় এটাকে বেয়ে সামনে নেওয়া কঠিন হয়। তখন হচ্ছে কি তোমার একটা রশি বেঁধে তারা সামনের দিকে টেনে নিয়ে যায়। এখন রশি বেঁধে তারপর যদি তারা সামনের দিকে এটাকে টেনে নিয়ে যেতে চায়, তখন দেখা যায় একটা লম্বা রশি বাঁধতে হয়। যদি একটা ছোট রশি বেঁধে এইভাবে টানে, তাহলে দেখা যাবে তাদের উদ্দেশ্য এটাকে সামনে নিয়ে যাওয়া, নদীর পার বরাবর সোজা টাইনে সামনের দিকে নিয়ে যাওয়া। তাহলে দেখা যায় যদি কোনটা অনেক বড় হয়ে যায়, দেখো থিটা ইটা বড়, থিটা ই বড়, তো বড় কোনটার ক্ষেত্রে দেখা যাবে আমাদের যে এফ এক্স বরাবর কোন কি এফ কস থিটা এটা। এখন কথা হচ্ছে আমরা জানি কস থিটার ক্ষেত্রে থিটার মান যত ছোট হয় তত আমার কস থিটার ভ্যালু বেশি হয়। কিভাবে ভাই, থিটা ইকুয়াল যদি মনে করো 0 ডিগ্রি হয়, তাহলে ভাই কি আমাদের কস থিটার মান কত, কস 0 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ যেটা হচ্ছে 1। তারপর তুমি বাড়তে বাড়তে দেখবা কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। মানে থিটার মান যত তোমার ছোট হবে আমাদের কস থিটার ভ্যালুটা তত বেশি হবে। তো আমার তো উদ্দেশ্য কস থিটাটা বেশি পাওয়া, সো আমার এখানে কোনটা ছোট রাখতে হবে। এই জন্য আমার এখানে কি করি আমরা, আমাদের এখানে যে আমরা কোনটা বড় রাখার চেষ্টা করি। ঠিক আছে, এই যে কোনটা আছে এটা যদি বড় রাখি তাহলে আমার মানটা কত, আমরা কোনটা ছোট রাখার চেষ্টা করবো, এই যে থিটাই।
তাহলে এটা যদি এ ব্যক্তি হয় তাহলে তার জন্য গুণ টানাটা বেশি সহজ হবে, কারণ থিটার মান ছোট হলে আমার যে এক্স অক্ষ বরাবর যে বেগ মানে উপাংশটা সেটা আমি বেশি পাবো এই জন্য। ওকে, তো এটা তো এই যে দেখো যে দেখাইছি এফ এক্স এ ইজ গ্রেটার দেন এফ এক্স ই, ঠিক আছে, কারণ কি যখন তুমি এ কোণে টানবা তখন এই ব্যক্তিটার জন্য মানে সে অল্প বল অ্যাপ্লাই করে বেশি এফএক্স বরাবর বল অ্যাপ্লাই করতে পারবে, এর ফলে নৌকাটা ইজিলি সামনের দিকে আগাবে। ওকে, এটা হচ্ছে গুণটানা টপিক গেল। এরপর আসি ঘূর্ণন গতি। এরপর টপিকটা যদি কি বললাম, ঘূর্ণন গতি। তো ভাইয়া ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি আমরা জানি একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ওকে, এটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। এবার আসি কৌণিক সরণ। কৌণিক সরণটাকে আমরা জানি যে একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরে সেক্ষেত্রে এইখান থেকে মনে হয় এটা হচ্ছে এ অবস্থান, এইখান থেকে এটা ঘুরতে ঘুরতে এই বি অবস্থানে গেল, এই জায়গাতে গেল, তাহলে এখানে সে কৌণিক পথে কতটুকু ঘুরলো ভাই? থিটা পরিমাণ ঘুরলো। যেহেতু কৌণিক পথে সে থিটা পরিমাণ ঘুরছে তাহলে এইখানে তার কৌণিক যে সরণ থিটা, এটা হচ্ছে থিটা, মানে আমরা যেটা রৈখিক ক্ষেত্রে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে রৈখিক সরণ সোজা এস, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার এস, আর কৌণিক ক্ষেত্রে সেটা হচ্ছে থিটা। ওকে, এবার আসি কৌণিক সরণ বুঝলাম, এই যে এটা হচ্ছে আমার রৈখিক সরণ আর এটা হচ্ছে আমার থিটাটা হচ্ছে আমার কৌণিক সরণ। ওকে, এবার রৈখিক সরণ এস এর একক হচ্ছে মিটার, আর কৌণিক সরণ যে থিটা আছে সেটার এককটা হচ্ছে আমাদের রেডিয়ান, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এর পরবর্তী যদি আমরা সামনে আগাই তাহলে আমরা দেখবো কৌণিক বেগ। এরপরে টপিকটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগটা কি ভাই? বৃত্তাকার পথে কোনো একটা বস্তুর যে বেগ সেটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ। ওকে, সো কৌণিক বেগের ক্ষেত্রে আমাদের কি হয়? আমরা জানি রৈখিক বেগ এটাকে আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো কৌণিক ক্ষেত্রে আমাদের সেটা কি হবে ভাই? কৌণিক ক্ষেত্রে সেই এককটাই হবে আমাদের মিটারের জায়গা। আমরা দেখে আসি যে মিটারের জায়গা আমাদের কি হয় কৌণিক ক্ষেত্রে? সেটা রেডিয়ান দ্বারা প্রকাশ করি। কেন? কারণ ওই যে থিটা কোণ রেডিয়ান এটা প্রকাশ করি আমরা এই জন্য। তাহলে এখানে মিটারের জায়গায় কৌণিক বেগের ক্ষেত্রে সেটা কি হবে? রেডিয়ান, রেডিয়ান আর হচ্ছে সেকেন্ডই থাকবে, সো সেকেন্ড ইনভার্স ওয়ান। মিটার পার সেকেন্ডের জায়গায় রেডিয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা হচ্ছে কার জন্য ভাই? এটা হচ্ছে আমার কৌণিক বেগের জন্য এই সূত্রটা হয়ে যাবে। ওকে, সো রৈখিকের সাথে কৌণিকের কিন্তু একটা সম্পর্ক করে আমরা মনে রাখবো, তাহলে আমাদের জন্য মনে রাখাটা ইজি হবে, যেহেতু আমরা রৈখিকটা পারি। সো রৈখিকের সাথে কৌণিকটা একটু সম্পর্ক করি মনে রাখবো। ওকে, এবার আসি আমাদের তো কৌণিক বেগটা আমরা কি বলতে পারি স্বাভাবিকভাবেই? যে আমাদের কৌণিক যে সরণটা আছে তার পরিবর্তনের যে হার সেটাকে আমরা কৌণিক বেগ বলতে পারি। ওকে, এবার হচ্ছে এটার এককটা এখানে লিখে দিলাম। এবার আসি কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণটা কি? ত্বরণ আমরা জানি বেগের পরিবর্তনের হার ডিভাইডেড বাই সময়, এটাকে আমরা ত্বরণ বলে থাকি, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে তাহলে কৌণিক ত্বরণটা আমরা কি বলবো? তাহলে আমাদের সেম ভাবে যে কৌণিক বেগের পরিবর্তনের হার সেটাকে আমরা কি বলতে পারি? কৌণিক ত্বরণ। এটা তো এটাকে আমাদের আলফা দ্বারা প্রকাশ করা, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কৌণিক ত্বরণকে ভাই আলফা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সো এখানে যদিও মনে করো আমাদের সম্পর্কগুলো বলে দেয় নাই, তো সম্পর্কগুলো যদি আমি হালকা করে বলে দিই, মনে করো এটা হচ্ছে বৃত্তাকার পথ না, এটা এখানে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর রৈখিক বেগ যদি ভি হইতো তাহলে ভি কল কি হইতো জানো? এই যে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভি কল ওমেগা ইন্টু আর, ঠিক আছে? এটা মানে কৌণিক বেগের সাথে তুমি যদি ব্যাসার্ধটাকে গুণ দাও তাহলে তুমি রৈখিক বেগটা পেয়ে যাবা, কোন একটা যে কোনো একটা বিন্দুতে তার রৈখিক বেগ পেয়ে যাবা, ঠিক আছে? এটা সিমিলারলি তুমি যদি আবার কৌণিক মানে ত্বরণও জানো তাহলে তার কৌণিক ত্বরণ পেয়ে যাবা, মানে কৌণিক ত্বরণ জানলে ত্বরণ পাবা কিভাবে? সিমিলারলি ব্যাসার্ধ দ্বারা গুণ করলে, মানে এই ইকুয়াল কি পাবা? এই ইকুয়াল হচ্ছে আলফা ইন্টু আর। বিষয়টা এরকম যে এখানে যদি মনে করো তার কৌণিক ত্বরণটা আলফা হইতো, ঠিক আছে, আর এটা আর হইতো, তখন আমরা এইভাবে পেতাম। ওকে, এবার আসি আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের 3 স্টার টপিক গুলো আছে তার মধ্যে একটা, সেটা হচ্ছে জড়তার ভ্রামক, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই জড়তার ভ্রামকটা কি? জড়তার ভ্রামক হচ্ছে, আমরা এর আগে জড়তাটা বুঝতে হবে, মানে রৈখিক বিষয়টা আগে বুঝতে হবে, তাহলে আমরা কৌণিক বিষয়টা ভালো বুঝতে পারবো। রৈখিক বিষয়ে জড়তা কি ছিল? কোন একটা বস্তু যে স্থির আছে সেই বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, অথবা কোন একটা বস্তু গতিশীল আছে মানে ঘুরতেছে বা চলতেছে, সেই বস্তুটার গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, ওইটাকে বলা হয় মানে ওই বস্তুটার জড়তা, মানে স্থির জড়তা গতি জড়তা। কোন একটা বস্তু স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় তাদের জড়তা, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা স্থির জড়তা, আর গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে গতি জড়তা। ওকে, এবার জড়তার ভ্রামকটা কি? আমাদের বস্তুটা যদি আমাদের বৃত্তাকার পথে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে আমাদের এইভাবে ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক আমরা বের করি। জড়তার ভ্রামক দ্বারা বুঝতে বুঝতে পারি যে ওই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতে আছে সে কতটা বৃত্তাকার পথে ঘুরতে চাইতেছে, ঠিক আছে? তো জড়তার ভ্রামকের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো, যার জড়তার ভ্রামক যত বেশি সেইটাকে তুমি বাধা দিয়া থামাইতে গেলে তোমার আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে বা অনেক বেশি কষ্ট করা লাগবে, এটা এরকম আর কি। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমরা যদি জড়তার ভ্রামকের সূত্রটা দেখি, জড়তার ভ্রামক আই ইকুয়াল কি? আই ইকুয়াল তোমার যে ভরটা আছে সেই ভর এম ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? অ্যাকচুয়ালি জড়তার ভ্রামকটা মূলত আমাদের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা একটা হচ্ছে কি, যেই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বস্তুটার ভর, আরেকটা হচ্ছে যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে দেখো দুইটাই কিন্তু সমানুপাতিক, আই ইজ প্রপোর্শনাল টু এম, আবার আই ইজ প্রপোর্শনাল টু কিন্তু আর স্কোয়ার।
মানে ভর বাড়লো জড়তার ভ্রামক বাড়বে, আবার বৃত্তাকার পথ যদি বড় হয়, যত বড় হবে ব্যাসার্ধ যত বাড়বে তত কিন্তু তোমার জড়তার ভ্রামক বাড়বে, এবং সেটা বর্গের সমানুপাতে বাড়বে। ওকে, তো আই হচ্ছে জড়তার ভ্রামক, এটার একক কি, ওই যে এখান থেকে পাচ্ছি ভাই, ভরের একক হচ্ছে কেজি, কেজি, আর এটা হচ্ছে মিটার স্কয়ার, তো কেজি মিটার স্কয়ার দেখতে পাচ্ছি আমরা। এবার কেজি মিটার স্কয়ার থেকে যদি আমি মাত্রাতে কনভার্ট করি, আমরা জানি কেজি এর পরিবর্তে আমার মাত্রা আসে এম, বড় হাতের এম, আর মিটারের পরিবর্তে আমাদের মাত্রা আসে বড় হাতের এল। সো কেজির জায়গায় মিটার, আর এম এর জায়গায় বড় হাতের এল, তো এম এল স্কয়ার, ঠিক আছে, এম এল স্কয়ার। তো আমাদের মাত্রাটা কি পেলাম ভাই আমরা, এম এল স্কয়ার, আর মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা, এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, যে জড়তার ভ্রামকের মাত্রা কি, এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসি আমরা চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। এখন দেখো, এই যে আমরা মাত্র জড়তার ভ্রামকটা পড়লাম, এইটা একটা বিন্দু ভরের বস্তুর জন্য সত্য, যে এম আর স্কয়ার কথাটা বলছি না, এটা হচ্ছে একটা বিন্দু ভরের, মানে কি এই এম বিন্দুতে আমি যদি একটা ভর চিন্তা করতে পারি, তাহলে এটার জন্য এই সূত্রটা সত্য। এখন এইখানে আমি যদি একটা বড় বস্তুর জন্য মনে করি এরকম আঁকা বাঁকা এরকম একটা বস্তু, এটা মনে করো এরকম একটা বৃত্তাকার পথে ব্যাসার্ধের, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন এমন আঁকাবাঁকা একটা বস্তু যদি ঘুরে, তাহলে তার জন্য আমি কিভাবে বের করবো জড়তার ভ্রামক? সেই জন্য আমাদের তো একটা কমন ব্যাসার্ধ লাগবে, কারণ কি আমি এখানে কোন ব্যাসার্ধ ক্যালকুলেট করবো ভাই? আমি মনে করি সেন্টার থেকে এইখানে ব্যাসার্ধ ক্যালকুলেট করব, নাকি এইখানেটা ক্যালকুলেট করব, নাকি এই বিন্দুটা ক্যালকুলেট করবো, কোন বিন্দু ধরবো? সো এই জন্য আমাদের কি করতে হয়, এই বস্তুটার জন্য মানে এই বৃত্তাকার পথে একটা ব্যাসার্ধ বের করতে হয়, যেটা এমন একটা ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধের জন্য যদি আমি জড়তার ভ্রামক বের করি, তাহলে আমার পারফেক্ট জড়তার ভ্রামক বের হবে। সহজ হিসাব বলে আমি আর ব্যাখ্যাতে বেশি গেলাম না। তো এটা, তো এখানে এটা হচ্ছে অনেকটা কি তুল্য রোধের মতো, আমরা যেমন সার্কিট সলভিং এর ক্ষেত্রে তুল্য রোধ করছিলাম, অনেকগুলো সার্কিট, সেই জায়গায় একটা রোধ ব্যবহার করতাম, অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতাম, যেই রোধটা বাকি সবগুলো রোধকে রিপ্রেজেন্ট করে, এইরকম ভাবে বিষয়টা এখানে কাজ করে কিছুটা। ওকে, এবার আসি যে সবগুলো ব্যাসার্ধের পরিবর্তে যে একটা মাত্র ব্যাসার্ধ ব্যবহার করলে বস্তুর জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকে, ওই যে তুল্য রোধের মতো অনেকগুলো রোধের পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করতাম, এটা এরকম, তাকে আমাদের চক্রগতির ব্যাসার্ধ বলে। মানে এতগুলো ব্যাসার্ধের পরিবর্তে একটা, দুইটা, তিনটা, এমন বিভিন্ন অনেকগুলো ব্যাসার্ধ হতে পারে, সবগুলো ব্যাসার্ধের পরিবর্তে যে একটা ব্যাসার্ধ ইউজ করবো, ঠিক আছে। কারণ এইভাবে যদি আমি এটার মানে চক্রগতি জড়তার ভ্রামক বের করতে চাইতাম আই, তখন আমার কি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এভাবে করে করে অনেকগুলো যোগ করা লাগতো। তো আমি একটা ব্যাসার্ধ চাই, সেই একটা ব্যাসার্ধই হচ্ছে আমার কে, তুল্য ব্যাসার্ধ, যাকে আমরা বলতে পারি কি। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়, সেম আগের মতোই, ওই যে আই ইকুয়াল যে এম আর স্কয়ার ছিল, সেই এম আর স্কয়ার থেকে আর এর জায়গায় কে চলে আসবে, আর এর জায়গাটাতে তোমার কে বসাই দিবা, দ্যাটস ইট। তাহলে আই ইকুয়াল এম কে স্কয়ার, তাহলে কে ইকুয়াল কি, কে ইকুয়াল রুট ওভার অফ কে, কি আসে আই ডিভাইডেড বাই এম, এটা, এটা হচ্ছে আমাদের চক্রবর্তীর ব্যাসার্ধের সূত্র, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে কি বস্তুর মানে জড়তার ভ্রামকে বস্তুর ভর দ্বারা ভাগ করে দেন সেটাকে রুট করে দিলে আমরা চক্রগতির ব্যাসার্ধ পেয়ে যাব। ওকে, এবার আসি আমাদের জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য কিছু। তো উপপাদ্য কি ভাইয়া, আমাদের জড়তার ভ্রামক নিয়ে দুইটা উপপাদ্য আমরা পড়ে থাকি। এক নম্বর হচ্ছে লম্বক উপপাদ্য, এটা একটু কম ইম্পর্টেন্ট, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। লম্বক উপপাদ্যটা আমাদের কি বলে ভাইয়া, লম্বক উপপাদ্যটা বলে যে কোনো একটা বস্তু আছে, মনে করো এক্সাম্পল কি দিব, এখানে মনে করো এই মাউসটা আছে, এই মাউসটা এখানে আমি এই বরাবর মনে করো এক্স অক্ষ বরাবর একটা ছিদ্র করে এটাকে এইভাবে ঘুরাইলাম, আবার ওয়াই অক্ষ বরাবর একটা ছিদ্র করে এইভাবে ঘুরাইলাম। এই দুইটার জড়তার ভ্রামকের যে সমষ্টি আছে আই এক্স প্লাস আই ওয়াই, এইটা হবে আমি যদি জেড অক্ষ বরাবর তাকে ছিদ্র করে এইভাবে ঘুরাতে পারি, এইভাবে ঘুরাতে পারি, তাহলে তার সমষ্টির সমান। মানে দুইটা সমষ্টি হবে, যেটা অক্ষ বরাবর ছিদ্র করে যদি আমি তাকে ঘুরাইতে পারি তার সমষ্টি সমান। তো এটা আমি একটা স্পিনারের মাধ্যমে বুঝেছি, যে এক্স অক্ষ বরাবর ঘুরাইলাম, ওয়াই অক্ষ বরাবর ঘুরাইলাম, তারপর জেড অক্ষ বরাবর ঘুরলাম, তাহলে এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে সমষ্টিটা আসবো সেটা জেড অক্ষের সমান। এটাকে আমাদের বলা হয় লম্ব অক্ষ উপপাদ্য, ওই যে লম্ব বরাবর হচ্ছে ছেদ করায় দেন আই জেডটা পাবো, এই জন্য। ওকে, এরপরে আসি আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ভাইয়া, যে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যে ধরো একটা আমাদের যেটা লাগবে ম্যাক্সিমাম টাইম, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে তুমি সেন্টারের সাপেক্ষে মানে সেন্টারের দিয়ে একটা অক্ষ নিলা, তারপর হচ্ছে এটাকে ঘুরাইলা, ঠিক আছে, মানে সেন্টার দিয়ে ছেদ করে কিছু দিয়ে ছেদ করাইলা দেন এটা সাপেক্ষে ঘুরাইলা, তাহলে তার জড়তার ভ্রামক যেটা আসবে সেটা হচ্ছে আইজি, ঠিক আছে। আইজি, এটা আইজি বড় হাতের জিও লিখতে পারো, ছোট হাতের জিও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি বড় হাতের জি লিখলাম, ধরো আইজি। আইজি ইকুয়াল কি ওই এম আর স্কয়ার, যেভাবে আমরা করি এম আর স্কয়ার বা এম কে স্কয়ার, যেটা দিয়ে আমরা করি এম আর স্কয়ার বা এম কে স্কয়ার বা এম আর স্কয়ারই লিখলাম, ধরো, ঠিক আছে, এম আর স্কয়ার। এটার ব্যাসার্ধ আর হচ্ছে এটার ব্যাসার্ধ। এবার আমি মনে করি এটার এই অক্ষের সাপেক্ষে না চাই, আমি মনে করি তোমাকে এই অক্ষটার সাপেক্ষে আমি জড়তার ভ্রামক চাই আই, তাহলে আমি কিভাবে বের করবো? এই জন্য আমার কি করতে হবে, আগে কেন্দ্রের সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা বের করে নিতে হবে, দেন আমাদের কেন্দ্র থেকে এই যে এই সমান্তরাল অক্ষটা আছে এটার দূরত্বটা জানতে হবে। যদি এই ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে আর, বাট এটা বেশি বেশি হইতে পারতো, তো এটা এই দূরত্বটাকে আমি ধরে নিলাম এইচ, ধরে নিলাম। এখন এটা কিন্তু এই জায়গাও থাকতে পারতো, জিনিসটা এই জায়গাতেও থাকতে পারতো, ঠিক আছে। ওকে, এটা আমি কেটে দিলাম। এখন এটা যদি এইচ হয় তাহলে আমার কি হবে, ওই যে আইজি
মানে ভর কেন্দ্রের সাপেক্ষে তুমি যে জড়তার ভ্রামক পাইছো তার সাথে হচ্ছে তুমি কি করবা প্লাস এম এইচ স্কয়ার এটা অ্যাপ্লাই করে দিবা, তাহলে তুমি কি পাবা ভাই আমাদের হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে আমরা এই বস্তুটার মানে এই ব্ল্যাক অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আই এর মানটা পেয়ে যাবো। আই ইকুয়াল আইজি 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 ওয়েট টু আইজি প্লাস এম এইচ স্কয়ার। ঠিক আছে, এটা ওকে বুঝতে পারলাম। এরপরে আমরা সামনে চলে আসি। তো আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের অনেক কাজের ভাই, এখান থেকে কিন্তু আমাদের গত প্রশ্ন আসে গ অথবা গহ, এখানে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে এই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আসে কি, আচ্ছা আমি আরেকবার হালকা করে যদি বলে দিই তাহলে তোমার এটার জন্য কি করা লাগবে, ভরকেন্দ্রের সাপেক্ষে প্রথমে জড়তার ভ্রামক বের করবা, দেন ওই যে কতটুকু দূরে আছে ভরকেন্দ্র থেকে সেই দূরত্বটার কে এইচ ধরে তারপর এটা যোগ করে দিবা, দ্যাটস ইট, সেটা অ্যাপ্লাই করলে ওকে। এরপর আসি নেক্সট, বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্রাবলী। তো বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্রাবলী কি, আমাদের বিভিন্ন বস্তুর জন্য আমি জড়তার ভ্রামক বের করবো। প্রথমে আসছি কণার আকৃতি, মানে একটা বিন্দু কণাকৃতি। তো সেক্ষেত্রে তো আমাদের বেসিক যে সূত্রটা প্রথমেই পড়ছি আই ইকুয়াল এম আর স্কয়ার, বেসিক সূত্র যেটা আমাদের ফার্স্টে পড়ছিলাম ওকে। এখন মনে করো একটা দণ্ড দিল, তো দণ্ড দিয়ে তোমাকে বললো যে এই দণ্ডটার তোমার হচ্ছে জড়তার ভ্রামক বের করো। এখন কথা হচ্ছে দণ্ডের জড়তার ভ্রামক আমি কিভাবে বের করবো ভাই, তো একটা দণ্ড যদি দেয় সেইটার তুমি কোন অক্ষের সাপেক্ষে সেটা ঘুরিতে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। মনে করো এই যে কলমটা, এই কলমটা একটা দণ্ড, তো এই দণ্ডটা যে আছে এখান থেকে আমি একটা ছিদ্র করলাম, দেন এটাকে আমি এইভাবে ঘুরাইলাম। ঠিক আছে, এইভাবে ঘুরাইলাম, এই যে আমার হাতটা হচ্ছে অক্ষ, এইভাবে আমি ঘুরানোর ট্রাই করতেছি। তো ঘুরানোর ট্রাই করলে তখন আমার যে জড়তার ভ্রামক হবে, এই দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়, এটা এল হয়, তাহলে আমাদের আই ইকুয়াল কি হবে, এই এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, 12 দ্বারা ভাগ। সো তুমি এবার পাশে 1/12 লিখতে পারো অথবা 12 দ্বারা ভাগ করো, একই কথা। ঠিক আছে, প্রত্যেকটা পরিচিতি এখানে লেখা আছে। এল দণ্ডের দৈর্ঘ্য, এম হচ্ছে ওই দণ্ডটার ভর। এবার এই দণ্ডটাই আছে, বাট এবার অক্ষটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাঝখানে না, আমি কর্নার পার্টে, কর্নারের সাপেক্ষে আমি এটাকে ঘুরাইতে চাই, এইভাবে ঘুরাইতে চাই। ঠিক আছে, এই যে এটা মানে বিষয়টা হচ্ছে এই এরকম ভাবে ঘুরতেছে আমার, এরকম ভাবে ঘুরতেছে। তো এই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা আরো বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে কি, আমাদের যে এম এল স্কয়ার আছে আই ইকুয়াল, তখন এম এল স্কয়ার কে আগে আমি 12 দ্বারা ভাগ করছি, এবার আমি 3 দ্বারা ভাগ করবো। তো এই দুইটার ক্ষেত্রে আমি কনফিউশন এড়ানোর জন্য আমি কি অ্যাপ্লাই করতে পারি, সেন্টারের সাপেক্ষে যখন জড়তার ভ্রামক হবে সেটা কম হয়, কারণ সেটা দেখো তুমি ঘুরানো ইজি। মনে রাখবা যেটা তোমার ঘুরানোর জন্য বা সেটা থামানোর জন্য তোমার ইজি, সেটার জড়তার ভ্রামক কম। যেটা তোমার ঘুরানো বা থামানো কষ্টকর, সেটার জড়তার ভ্রামকও বেশি। সো এটা আমাদের কষ্টকর, এটা জড়তার ভ্রামক বেশি, এই জন্য 3 দ্বারা ভাগ হয়েছে। ঠিক আছে, 3 দ্বারা ভাগ হলে মানটা কি আর বড় আসবে, আর এটা 12 দ্বারা ভাগ হলে আরো ছোট আসবে। ঠিক আছে, এটা ওকে বুঝতে পারলাম। এরপরে আসি রিং আকৃতি। রিং আকৃতি কি ভাইয়া, ওই যে চুড়ি আছে না, চুড়ি চুড়ি টাইপের যে জিনিসগুলো আছে চুড়ি, তো এরকম ওইটা হচ্ছে রিং আকৃতি, একটা মাঝখানে তো পাবা জাস্ট একটা রিং এর মতো চুড়ি। তো ওইটার আমার যতটা ভ্রামক ওই যে এম আর স্কয়ার, যে বেসিক যে সূত্রটা ওইটা আমরা অ্যাপ্লাই করে দিব, যে চুড়িটার যে ব্যাসার্ধ আর, তাহলে এম আর স্কয়ার বেসিক সূত্র যেটা ওকে। আর এমটা হচ্ছে কি এই চুড়িটার ভর, চুড়িটার যে ভর থাকে ওইটা। এবার আসি নিরেট বৃত্তাকৃতি। ভাই নিরেট বৃত্তাকৃতি মানে কি, চাকতি, ওই যে চাকতি ব্যবহার করে না, যে একটা বৃত্তাকার বস্তু, বাট এটা কিন্তু ফ্ল্যাট। ফ্ল্যাট মানে গোল না, গোলাকৃতি না, চাকতির মতো চাকতি নিক্ষেপ করে যে তোমার হচ্ছে গোলাকার না বৃত্তাকার, বাট চাকতি মানে এটা পুরোটা ফিল আপ। তাহলে সেক্ষেত্রে আমাদের যতটা ভ্রামক কি হবে, এটা ব্যাসার্ধ যদি হয় ভাই আর, ব্যাসার্ধ আর হইলে এটা হবে আমার এম আর স্কয়ারকে 2 দ্বারা ভাগ করে দিব, মানে আই ইকুয়াল এম আর স্কয়ার ডিভাইডেড বাই 2, বা পাশে হাফও লিখতে পারো, কথা একই ওকে। এবার আসি সিলিন্ডার আকৃতি। তো এই চাকতি ভাই, এই চাকতিগুলোরই তুমি যদি একটার উপর আরেকটা চাকতি রাখো, একটার উপর আরেকটা চাকতি রাখো, এভাবে একটার উপর আরেকটা চাকতি রাখতে থাকো ভাই, তাহলে দেখবে এটা একটা সিলিন্ডার আকৃতি তৈরি হয়ে গেছে। দেখো এটা একটা সিলিন্ডার আকৃতি তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো চাকতি তাহলে সেক্ষেত্রে আমার যত ভ্রামক যা আছে তাই থাকে, মানে সূত্রটা দেখো আগের মতোই আছে, এম আর স্কয়ার ডিভাইডেড বাই 12, যেহেতু এটা থেকে এটা ইন্সপায়ার হয়ে বানানো, একটা উপর একটা চাকতি রেখে তৈরি হয় ওকে। আর এদের প্রত্যেক ক্ষেত্রে যত ভ্রামক তুমি যে বের করছো সেটা হচ্ছে সেন্টারের সাপেক্ষে, ভাই এটা অক্ষটা কি হবে ভাই, অবভিয়াসলি অক্ষটা হচ্ছে আমাদের সেন্টারের সাপেক্ষে। ঠিক আছে, এটা এই যে সেন্টারের সাপেক্ষে অক্ষটা আমাদের হবে প্রত্যেকটা ওকে। এর পরবর্তীতে আসি আমরা যে নিরেট গোলাকৃতি। এটা হচ্ছে ভাই কি পড়াচ্ছি, যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কিভাবে ক্যালকুলেট করবো সেটা। এটা এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট ভাই, এর মধ্যে ইম্পর্টেন্ট দণ্ড দুইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু পড়াই নিই, তারপর আমি বলে দিচ্ছি। নিরেট গোলাকৃতি, নিরেট গোলাকৃতিটা মানে গোল আকৃতি, একদম ফুটবল যেটা আমরা বলতে পারি এরকম। ঠিক আছে, বাট এটা কিন্তু নিরেট মানে ভিতরেও একেবারে পুরো ফুল থাকবে, মানে খালি থাকতে পারবে না, নিরেট বৃত্তাকৃতি। তখন সেটা যেমন পৃথিবী, পৃথিবীর তোমার জড়তার ভ্রামক যদি বলে, তাহলে পৃথিবীর জড়তার ভ্রামকটা কি হবে, 2/5 এম আর স্কয়ার। ঠিক আছে, 2/5 ইন্টু এম আর স্কয়ার, মানে পৃথিবী জড়তার ভ্রামক, যেহেতু পৃথিবী একটা নিরেট গোলাকৃতির বস্তু ওকে। তারপর হচ্ছে চতুর্ভুজাকৃতির প্লেট, মানে একটা আয়তাকার টাইপের বস্তু, যেটা দেখো দৈর্ঘ্য যদি হয় এ, প্রস্থ যদি হয় বি, তাহলে কি হবে আমাদের, এটা হবে আমাদের 1/12 ইন্টু এম ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ মানে এই যে আমাদের দৈর্ঘ্যটা, বি হচ্ছে প্রস্থটা, আর এম হচ্ছে আমাদের বস্তুর ভরটা। তো এটার মাধ্যমে আমরা এটা বের করতে পারি। এখন এখানে যদি ইম্পর্টেন্ট গুলো করি, ইম্পর্টেন্ট কোনটা কোনটা ভাই, এখানে নিরেট গোলাকৃতিটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব না মোটামুটি।
ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারি। এরপরে আরো ইম্পর্টেন্ট কি আছে, যেমন নীরের বৃত্তাকৃতি, এটা মোটামুটি, খুব বেশি না, সিলিন্ডার আকৃতি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, রিং আকৃতি মোটামুটি ইম্পর্টেন্ট, সরু দণ্ড মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরু দণ্ডের যে দুইটা আছে এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা আমাদের কণাকৃতি, এটা তো আমাদের বেসিক সূত্র, সো এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেসিক বেস সূত্র। তো আমাদের দণ্ডগুলো ভালো মতো মনে রাখতে হবে, গোলকটা মনে রাখতে পারি, চাকতিরটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, চাকতির আর এই সিলিন্ডারটা এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ওকে, এর পরবর্তী টপিকে আমরা যাই। এরপরে আমাদের কি নিয়ে আলোচনা করছে ভাই দেখো, তো এরপরে বলতেছে যে হচ্ছে আমাদের ভাই টর্ক। তো টর্কটা কি? টর্কটা হচ্ছে আমাদের, আমরা যে বল প্রয়োগ করতাম সেই বলটা হচ্ছে আমাদের রৈখিক ক্ষেত্রে হিসাব করতাম। এই রৈখিক ক্ষেত্রের বলটা যদি আমি কৌণিক ক্ষেত্রে নিয়ে যাই তাহলে সেটাকে আমাদের বলা হবে টর্ক। দেখবা তোমার বাইকের ক্ষেত্রে টর্ক লেখা থাকে যে বাইকের এত নিউটন পার মিটার টর্ক জেনারেট করতে পারে, এত নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এমন কথা হচ্ছে এটার মিনিংটা কি? ওইটার মানে হচ্ছে যে ওই বাইকটার পিস্টনটা যে হয় ভাই ওটা কিন্তু আপ ডাউন করে। ঠিক আছে, সো এটা একটা কি, তুমি বৃত্তাকার গতি বা স্পন্দন গতি বলতে পারো এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আমাদের টর্ক ক্যালকুলেট করা হয়, যেহেতু এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওই ইঞ্জিনের জন্য তার টর্ক হিসাব করা হয়, কারণ বৃত্তাকার পথে বল হিসাব হয় না ভাই, টর্ক হিসাব হয়। আর বলটা হিসাব হয় রৈখিক ক্ষেত্রে। ঠিক আছে, এটা তাহলে যা কোনো স্থির বস্তুকে ঘুরাতে চায় বা ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন হার বাড়াতে বা কমাতে চায় তাকে টর্ক বলে। ওই যে যা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায় সেটা হচ্ছে আমাদের বল, সেটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে। আর কৌণিক ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে আমাদের বলের ঘূর্ণন ঘর্ষণটা হচ্ছে আমাদের টর্ক। ওকে, তো এখানে দেখো একটা বস্তু, এখানে এই অক্ষের সাপেক্ষে আমি যদি এফ বল প্রয়োগ করি এটাকে ঘুরাইতে চাই, এবং এই পথটার ব্যাসার্ধ হচ্ছে আর, অথবা এটা হতে পারে একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এটাকে আমি এফ বল প্রয়োগ করলাম, তার ফলে এটা আর বৃত্তাকার পথের ব্যাসার্ধে ঘুরতেছে, ঘুরাতে যাচ্ছি। তাহলে তার টর্ক টাউ ইকুয়াল হচ্ছে এফ ইন্টু আর, মানে বল ইন্টু ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। রৈখিক বল ইন্টু বৃত্তাকার পথের ব্যাসার্ধটা যদি গুণ দিই তাহলে আমি টর্ক পেয়ে যাবো। তো আর হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে ঘূর্ণন কেন্দ্রের পর্যন্ত দূরত্বটা, এটা একটা, এইটার জন্য আর এইটার জন্য এটা, আর এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বলটা। ওকে, ঠিক আছে, টর্ক বুঝলাম। এবার আসি আমরা ভাইয়া দ্বন্দ্বে। তো দ্বন্দ্বটা কি ভাইয়া? একটা বস্তুর দুটা ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল সমান আর সমান্তরাল যে বলটা আমাদের হয় এইটা আমাদের বলা হয় দ্বন্দ্ব। যেমন কি এটার একটা কন্ডিশন আছে ভাই, আগে তোমার যে দুইটা বল প্রয়োগ হবে সেটা সমমানের হতে হবে। একটু আমি চিত্রটা দেখাই বুঝাই দিই। এইখানে দেখো একটা বস্তু আছে, এটা মনে করো তার সেন্টার, ভাগ করলাম। এখন এইখানে আমি একটা বল প্রয়োগ করলাম, এই বিন্দুতে একটা বল প্রয়োগ করলাম, এই দুইটা বল অবভিয়াসলি সমান হতে হবে। তো এক নাম্বার কন্ডিশন, বল দুইটা সমমানের হতে হবে। এখানে লিখে দিছি এদের দ্বারা সৃষ্ট লব্ধি টর্ককে দ্বন্দ্ব বলবে। এটা একটা টর্ক, কারণ এটা ঘুরেই আছে, বাট একটা নির্দিষ্ট কন্ডিশনে এই টর্কটাই আমাদের দ্বন্দ্বে পরিণত হবে। কখন? এটা বিপরীত হতে হবে। মানে কি, এই যে দুইটা সমমানের বল, একটা যদি এইদিকে ক্রিয়া করে আরেকটা দেখো তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, মানে একটা নিচের দিকে আরেকটা উপরের দিকে, দুইটা আলাদা আলাদা ভিন্ন বিন্দুতে। এরা হতে হবে সমান্তরাল। এই যে সমান্তরাল, এটা একটা রেখা, একটা রেখার দুইটা প্রান্তে যদি কাজ করে এরা তো সমান্তরালই হইলো। এটা প্রয়োগ বিন্দু ভিন্ন, অবভিয়াসলি একই বিন্দুতে প্রয়োগ করলে তুমি সেটা দ্বন্দ্ব বলতে পারবে না, তাহলে সেটা টর্ক হয়ে যায়। ঠিক আছে, দুইটা বল যদি সেম বিন্দুতে হয়, দুইটা বল ভিন্ন ভিন্ন বিন্দুতে হতে পারে। দেখো একটা বল, একটা হচ্ছে আমাদের কি এই বিন্দুতে কাজ করতেছে টর্ক বল, আরেকটা এই বিন্দুতে, সো এটা আমাদের একটা কি দ্বন্দ্বে পরিণত হইলো। ঠিক আছে, এটা ওকে। সো এখানেও আমাদের যদি ওই টর্কেরই সূত্র, টর্ক নেট মানে লব্ধি টর্ক সমান হচ্ছে সেই আগের মতোই বল গুণ ব্যাসার্ধ। ঠিক আছে, আর এখানে ব্যাসার্ধটা আগের মতো ওই অর্ধেক না, এই যে এইটুকু না, এই পার্টটুকু না, এবার ব্যাসার্ধটা হবে পুরোটা, মানে এই বল থেকে এই বল পর্যন্ত দূরত্বটা। এই হচ্ছে ডিফারেন্সটা, মেইন ডিফারেন্স এখানে। যে এখানে আর কি, বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওই যে এফ, এই বল দুইটা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে টর্ক আর দ্বন্দ্বের ডিফারেন্সটা ক্রিয়েট করে আর এর মাধ্যমে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাউ নেট। তো এটা দ্বারা আমাদের কি বলদ্বয় দ্বারা সৃষ্ট যে দ্বন্দ্বটা সেটা বা লব্ধি টর্ক। ওকে, এরপর আসি আমরা যে আমাদের রৈখিক ও কৌণিক রাশিমালার পরিচয় সম্পর্কে আমরা একটু জানবো। এখন কথা হচ্ছে আমরা রৈখিক রাশিমালা সম্পর্কে আগে থেকে মোটামুটি ভাবে জানি, যেমন রৈখিক রাশিমালার ক্ষেত্রে স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বাট কৌণিক ক্ষেত্রে সেটাই থিটা, অলরেডি আমরা এগুলো জানছি। তারপর বেগ, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে কৌণিক ক্ষেত্রে এটাকে আমাদের ওমেগা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ওমেগা কৌণিক ক্ষেত্রে। আবার ত্বরণকে রৈখিক ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করি, আর কৌণিক ক্ষেত্রে সেটা আলফা। ভরকে আমরা যদি রৈখিক ক্ষেত্রে এম দ্বারা, জড়তার যেটা বুঝায়, মানে জড়তা বুঝায় রৈখিক ক্ষেত্রে ভর দ্বারা, বাট সেটাই কৌণিক ক্ষেত্রে জড়তার ভ্রামক দ্বারা। তাহলে ভরবেগ, এবার হচ্ছে বাকি সূত্রগুলো যদি প্রতিপাদন করো, দেখো পি ইকুয়াল এম ভি, এটা আমরা জানি। তো পি ইকুয়াল এম ভি, এই সূত্রটাকে আমি যদি কৌণিক ক্ষেত্রে রূপান্তর করি, পিটাকে আমাদের এল লেখা হয় কৌণিক ক্ষেত্রে, এম এর পরিবর্তে আমরা পড়ে আসছি ভাই, এই যে এখানে মনে রাখবে এম এর পরিবর্তে তুমি কি পড়ছো ভাই, এই যে এখানে এম এর পরিবর্তে আই পড়ছি, আই লিখলাম। আর ভি এর পরিবর্তে ওমেগা পড়ছি, সো ওমেগা লিখে দাও। তাহলে কি হলো ভাই, আমি কিন্তু একটা রৈখিক সূত্র থেকে একটা কৌণিকে কনভার্ট করে ফেললাম। সো আমাদের কৌণিক সূত্রগুলো আলাদা করে মুখস্থ করা লাগে না ভাই, তুমি প্রত্যেকটা কৌণিক সূত্র রৈখিক সূত্র জানলে সেটার মাধ্যমে বের করে ফেলতে পারো। ধরো হচ্ছে কে সমান হাফ হাফ এম ভি স্কয়ার, সেম এম এর জায়গায় দেখো ভাই আই বসাই দিলাম, ভি এর জায়গায় ওমেগা বসাই দিলাম। আবার এখানে এফ ইকুয়াল এম এ, এটা এফ এর জায়গায় আমার কি টাউ হয়ে যায় টর্ক কৌণিক ক্ষেত্রে, আর এম এর জায়গায় আমাদের আই, আবার এ এর জায়গায় দেখো আমাদের ভাই
আলফা হয়ে গেছে। তো এইভাবে আমরা ইজিলি রৈখিক সূত্রগুলোকে কণিকে কনভার্ট করতে পারি। সো এখানে প্রত্যেকটার পরিচিত বা লেখা আছে মোটামুটি, যে কণিক বেগ, কণিক ত্বরণ, কণিক ভরবেগ, এগুলো। ওকে, এবার আসি ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের এই নিউটনের গতিসূত্রগুলা ব্যবহার। তো ভাই আগের মতোই, যে আমার আগে কি ছিল, ত্বরণ এ ইকুয়াল 0, তাহলে এখানে এটা কি কণিক ত্বরণ আলফা ইকুয়াল 0, ঠিক আছে। অথবা এখানে প্রথম সূত্রে আরেকটা কথা বলতে পারি, এফ ইকুয়াল 0 ছিল, তো এখানে আমি বলতে পারি টাউ ইকুয়াল 0, এটাও বলতে পারি, এটা থেকে এটাও বলতে পারি প্রথম সূত্রের আন্ডারে। দ্বিতীয় সূত্র আমাদের কি ছিল, এফ ইকুয়াল ভাই এম এ ছিল। সো এটা থেকে আমি বলতে পারি কি, এফ এর জায়গায় আমরা টাউ লিখি, আর এম এর জায়গায় আমরা কি লিখি, আই লিখি, এর জায়গায় আলফা, সো এটা লিখলাম। ওকে, 3 নম্বর সূত্রে আমাদের কি, ওই এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, ঠিক আছে। তো এখানে কি টাউ ওয়ান ইকুয়াল মাইনাস টাউ টু, স্টুডেন্ট লিখছিল তো একটু ভুল লিখছে হালকা, এটা মাইনাস হবে কারণ বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে এটা। ওকে, তো এই জাস্ট হচ্ছে আমাদের রৈখিক থেকে কণিকে কনভার্ট করলাম, দ্যাটস ইট, আর কিছুই না, একদম ইজি বিষয়। এরপরে আসি আমাদের কৌণিক ভরবেগের নিত্যতার বিষয়টা। তো কৌণিক ভরবেগের নিত্যতা ভাই আগের রৈখিক ভরবেগের মতোই। এখানে আমাদের কি, ওই যে ভাই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটাই বসায় দিছে। জাস্ট দেখো এখানে একটু, হ্যাঁ ও একটু ভুল লিখছে এখানে, দেখো হালকা, যে i1 ওমেগা নট এটা 1 হবে, আর i2 ওমেগা নট 2, ঠিক আছে। এখানে ইউ বলতে ওই ইউ দ্বারা বুঝাইতেছে ভাইয়া ওমেগা নটটাকে আমি ওই ইউ এর পরিবর্তে আমি ওমেগা নট এখানে লিখছি, ঠিক আছে। আর বি এর পরিবর্তে নর্মাল ওমেগা, ঠিক আছে, বি এর জায়গাতে শুধু ওমেগা, ওমেগা নট 1 ওমেগা নট 2, আর এটা ওমেগা 1 ওমেগা 2, এটা এই আর কি, জাস্ট এটা থেকে এটা আমাদের সূত্রটা আসে, দ্যাটস ইট, আর কিছুই না। তো সংঘর্ষের আগে কণিক ভরবেগ, সংঘর্ষের পরে কণিক ভরবেগ। ওকে, এবার আসি কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল, এইটার আন্ডারে যে টপিকটা আমাদের আসবে ব্যাংকিং কোণ, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই জন্য আমাদের কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বলটা একটু হালকা করে বুঝি। একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে ওই বস্তুটার বাইরের দিকে যে কোনো প্রত্যেকটা মোমেন্টে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা কাজ করে, সে বারবার চায় বৃত্তাকার পথ থেকে ছিটকে বাইরে চলে যাবে, বাইরের দিকে এইভাবে চলে যাবে। এমন কথা আছে, যে বাইরের দিকে বারবার চলে যেতে চাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ওই বস্তুটার কেন্দ্র বিমুখী বল, মানে সে সেন্টারে বৃত্তাকার পথে ঘুরতে চায় না, ঠিক আছে। আর এখন কথা হচ্ছে, তাহলে কেন ঘুরে, ঘোরার জন্য তার কেন্দ্রের দিকে অবভিয়াসলি একটা ফোর্স কাজ করতে হবে বা একটা বল কাজ করতে হবে, যেটা তাকে বৃত্তাকার পথে আটকে রাখবে। যেমন তুমি সুতা দিয়ে বেঁধে রাখলা, তো বেঁধে যদি ঘুরাও, দেখবা তুমি সুতাটা দিয়ে মানে ঘুরে ছাইড়া দিলেই ওটা ছিটকে চলে যাবে। কারণ কি, কারণ কেন্দ্রবিমুখী বল। তাহলে আগে কেন ঘুরতেছিল, ওই যে তুমি ঘুরাইতেছো হাতের মাধ্যমে তোমার কেন্দ্রমুখী বলের যোগান হইতাছিল, দ্যাটস ওয়াই এটা ঘুরতেছিল। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদের সূত্র এখানে টেন থিটা সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এটা যদিও এখানে লিখছে, এটা এটা আসলে আমাদের ব্যাংকিং কোণের সূত্র, ঠিক আছে। ও ব্যাংকিং কোণের কথাটা লিখে নেয় আমার স্টুডেন্ট, তো এটা আসলে ব্যাংকিং কোণের কনসেপ্ট ছিল, ব্যাংকিং কোণ, ঠিক আছে, এটা ব্যাংকিং ব্যাংকিং কোণ, ঠিক আছে। এটা আমাদের মানে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের আন্ডারই এই টপিকটা ব্যাংকিং কোণ টপিক ছিল। সো ব্যাংকিং কোণটা আমাদের কি ভাইয়া, ব্যাংকিং কোণটা হচ্ছে ওই যে আমরা জানি যে রাস্তায় যদি যখন চলাচল করে একটা বাইক, এই কেন্দ্রমুখী বলের জন্য মনে করো বাঁক নিতে পারে, ঠিক আছে, বা কিন্তু মানে কাত হয়ে যেতে পারে, বাট আমাদের গাড়িগুলো তো কাত হতে পারে না। এই জন্য গাড়িগুলোর জন্য দেখা যায় রাস্তাগুলোর একটা সাইড থেকে আরেকটা সাইড কিছুটা উঁচু করে তৈরি করে, ঠিক আছে, যাতে ওইখান দিয়ে গাড়ি চলার সময় অটোমেটিক্যালি একটু কাত হয়ে থাকে। অটোমেটিক্যালি একটু কাত হয়ে থাকলে ওই গাড়িটা ইজিলি একটা কেন্দ্রমুখী বলের যোগান হয়, তার ফলে বৃত্তাকার পথে সে ইজিলি রাউন্ড দিতে পারে। এই জন্য, তো এই জন্য এইখানে যে হালকা একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত একটু উঁচু করে তৈরি করে একটা কোণ তৈরি হয় এদের মধ্যে, সেই কোণটা কি বলা হয় আমাদের ব্যাংকিং কোণ। ওকে, সেই ব্যাংকিং কোণটা বের করার ক্ষেত্রে আমার টেন থিটা সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি, যেখানে ভি হচ্ছে কি কত বেগে ওই রাস্তায় গাড়িটা চলতেছে। মনে করো এটা একটা রাস্তার বাঁক, এরকম একটা বৃত্তাকার পথের বাঁক, এই বাঁকে গাড়িটা চলবে, তাহলে ওই বাঁকে কত বেগে গাড়িটা চলতেছে, এটা হচ্ছে ভি এর মান। তারপরে আর কি ভাইয়া, আর হচ্ছে ওই বৃত্তাকার পথটা, ওই বৃত্ত ওইটাকে তুমি যদি রাস্তাটাকে একটা বৃত্তের আন্ডারে চিন্তা করো, এটাকে একটা বৃত্তের আন্ডারে চিন্তা করো, তো এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ হবে, সেটাই হচ্ছে আর, বৃত্তাকার পথে ব্যাসার্ধ। ওকে, আর জি হচ্ছে আমাদের কি অভিকর্ষ ত্বরণ জি। ওকে, এটা বুঝলাম। আর থিটাটা তো আমাদের হচ্ছে এই ব্যাংকিং কোণ, ওই যে রাস্তাটা কতটুকু বাঁকা করে তৈরি করলো সেটা। এখন রাস্তার ব্যাংকিং কোণটা যত বেশি বড় হবে, তুমি তত বেশি বেগে এখানে গাড়ি চালাতে পারবা রিস্ক ফ্রি ভাবে। বাট কথা হচ্ছে ব্যাংকিং কোণের কারণে তোমার এই বেগটা যে পাচ্ছ, এই বেগটা হচ্ছে সর্বোচ্চ বেগ। এটা যদি আমি মানে প্রতিপাদন করি, তাহলে ভি ইকুয়াল তুমি কি পাচ্ছ, ভি ইকুয়াল রুট ওভার অফ আর জি টেন থিটা। এটার মাধ্যমে যে ভিটা পাবা, এটা হচ্ছে ওই রাস্তায় ওই ব্যাংকিং কোণের জন্য সর্বোচ্চ বেগ। এর থেকে বেশি বেগ হলেই তুমি দুর্ঘটনায় পতিত হবা। সো আমরা যখন মানে গাড়ির মানে অঙ্ক করবো, এখানে দেখো থিটা ব্যাংকিং কোণ, ভি হচ্ছে সর্বোচ্চ যত বেগে তুমি গাড়িটাকে চালাতে পারবা, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর মিউকে হচ্ছে গতীয় ঘর্ষণ। এটা কি, এটা পরে বুঝতেছি, আগে এটা একটু বলি ভিটা। আচ্ছা, গতীয় ঘর্ষণটা একটু হালকা বইলা নেই। একইভাবে তুমি দুইটাই বের করতে পারো। যখন তোমাকে ব্যাংকিং কোণ বইলা দিব না, তখন রাস্তার ঘর্ষণের কারণে আমরা একটা কেন্দ্রমুখী বলের যোগান পাই। তখন আমাদের এই সূত্রটাই টেন থিটা এর জায়গায়, এই যে টেন থিটা এর জায়গায় আমাদের
মিউ কে চলে আসে, মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা চলে আসে, তখন সূত্রটা সেমই থাকে, জাস্ট জিনিসটা কি হয়ে যায়, এটা তখন √r(g) টেন থিটার জায়গায় মিউ কে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এটাও আমাদের একটা কি কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো ওই কেন্দ্রমুখী বলের যোগানের কারণে আমি সর্বোচ্চ ভি বেগে গাড়ি চালাতে পারবো। তাহলে তুমি দেখলা, তুমি এই ভি এর মানটা বের করলে, এই সূত্রটা অ্যাপ্লাই করে সাপোজ ভি এর মানটা বের করলা 50 কিলোমিটার/আওয়ার। এখন দেখলা তোমাকে উদ্দীপকে দিয়ে দিছিল যে তারা বলতাছিল, তো এই যে ভিটা পাইলা, তোমাকে উদ্দীপকে একটা ভি বইলা দিব, সেটাকে তুমি মনে করো ধরলা ভি প্রাইম, ঠিক আছে, ভি প্রাইম তোমাকে বলে দিছিল, ওইটাকে ধরলা, বা এটাকে আমি বলবো যেটা তুমি বের করবে এটাকে ভি এম ধরবা, এটা হচ্ছে ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ। আর তোমাকে যেটা দিয়ে দিবে সেটাকে শুধু ভি ধরলা, তোমাকে সেই বেগটা দিল কত, ধরো মনে করো হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার। মানে তুমি কি রাস্তায় গাড়িটা চালাচ্ছ 55 কিলোমিটার/আওয়ারে, বাট তোমার সর্বোচ্চ বেগ ওই ব্যাংকিং কেনার জন্য চালানো উচিত 50-এ। তার মানে তুমি বেশি বেগে গাড়ি চালাচ্ছ, দ্যাটস ওয়াই ওই গাড়িটা উল্টে যায় একটা দুর্ঘটনায় পতিত হবে। তো এটা হচ্ছে ডিসিশন। এটা আমাদের কোথায় আসে ভাইয়া, 4 মার্কসে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, গহ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আর ব্যাংকিং কোনটা বের করতে হবে, এটা হচ্ছে আমার গ নাম্বারে চাই, আর গহ নাম্বারে চাই দুর্ঘটনায় পতিত হবে কিনা, এরকম টাইপের ম্যাথ আসে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। ওকে, আশা করি বুঝতে পারছি, এবং সহজ একটা টপিক যেটা থেকে আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। আচ্ছা, তো আশা করি ব্যাংকিং গণের টপিকটা বুঝছি। এরপর আসি রাস্তায় বা রেল লাইনে ঢাল। তো রাস্তায় বা রেল লাইনের ক্ষেত্রেও, মানে রাস্তাটা তো বললাম, এবার যদি রেল লাইনের ক্ষেত্রে করি, রেল লাইনও কি হয়, মাঝে মধ্যে যখন বাঁক নেয় না, তখনও রেল লাইনের যে দুইটা পাত থাকে, সেই পাত দুইটাও দেখা যায় একটা পাত থেকে একটা পাত হালকা একটু উঁচু করে তৈরি করে। তো এখানেও একটা সেম ব্যাংকিং কোণ তৈরি হয়, সিমিলারলি ওইখানেও সেম সূত্র। এবং তোমার এখানে মাঝে মধ্যে আমাদের ব্যাংকিং কোণটা এইভাবে বের করা লাগে, যে বললো ওই রাস্তার বা ওই রেল লাইনের একটা সাইড থেকে আরেকটা সাইড সামথিং উঁচু, তো এটাকে আমরা এইচ ধরি। আর রেল লাইনের যে আমাদের মানে পাশটা থাকে, যেটা রেল লাইনটা কতটুকু চওড়া, সেটাকে আমরা এক্স ধরি। এটাকে যদি এক্স ধরি, আর রেল লাইনের এক সাইড থেকে আরেকটা সাইড কতটুকু উঁচু, এটাকে যদি আমরা এইচ ধরি, তাহলে আমরা থিটা কিভাবে পাবো, সাইন থিটা ইকুয়াল কি, এটা একটা সমকোণী ত্রিভুজের জন্য লম্ব বাই অতিভুজ, তো এই লম্ব বাই অতিভুজের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখান থেকে কিন্তু আমি চাইলি থিটার মান পাবো, থিটা ইকুয়াল কি সাইন ইনভার্স বাই এইচ ডিভাইডেড বাই এক্স দিলে আমি থিটার মানটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ, যেটা আমাদের গ নাম্বারেও চলে আসে, ঠিক আছে। আগের মতো প্রশ্ন মাঝে মধ্যে রেড লাইন দিয়েও দেয়, সেম কোশ্চেন। ওকে, তো থিটার মানটা যদি 4 ডিগ্রি এরও কম হয়, তাহলে তুমি সাইন থিটার জায়গায় টেন থিটাও লিখতে পারো, এটা আসলে তেমন ম্যাটার করে না, একই জিনিস আসলে। সো সাইন থিটা যে কথা, টেন থিটা একই কথা বোঝায়, যদি থিটার মানটা খুব ছোট হয়। এটা তুমি ক্যালকুলেটর টেস্ট করে দেখতে পারো। 3 ডিগ্রি দিলা, আবার 10 3 ডিগ্রি দিলা, আবার মনে করো সাইন 3 ডিগ্রি দিলা, দেখবা তাদের মান অ্যাপ্রক্সিমেটলি সমান আসবে, অ্যাপ্রক্সিমেটলি সমানই আসবে। ওকে, এরপরে আসি আমাদের সংঘর্ষ। সংঘর্ষটা কি ভাই? সংঘর্ষ এটা হচ্ছে আমাদের টুইস্টার টপিক বলতে পারো। সংঘর্ষটা হচ্ছে আমাদের মানে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হবে, এখানে আমাদের ভরবেগের নিত্যতা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন কিছু বের করবো। তো সংঘর্ষটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এইখান থেকে আমাদের কিন্তু গহ নাম্বারের প্রশ্ন আসে, যে গহ নাম্বার কি আসে, কোন একটা সংঘর্ষের ব্যাপার স্যাপার দিয়ে তোমাকে বলবে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেটা তোমাকে দেখাতে বলবে। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে, এই জন্য আমাকে মানে কিভাবে টেস্ট করব, আমাদের আগে ভরবেগের নিত্যতাটা টেস্ট করতে হবে, মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ এই দুইটা পরস্পর সমান কিনা। তো এই দুইটা পরস্পর সমান থাকে, তুমি স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, ভরবেগ সবসময় সমান থাকে। এবার যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের গতিশক্তি ভাই। গতিশক্তিটা কি, যে আদি গতিশক্তি, মনে করে এটাকে আমি কি ইকে নট বললাম, আর যে শেষ গতিশক্তি ইকে, এটা যদি বলি এরা পরস্পর সমান হয়। তো যখন আমাদের গতিশক্তিও সমান হবে, আদি আর শেষ গতিশক্তি, তখন এটাকে আমাদের বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা বুঝলাম। এখানে জাস্ট গতিশক্তির সূত্র দিছে ভাই, গতিশক্তি যে ইকে সমান হাফ এম ভি স্কয়ার, ওই সূত্রটা অ্যাপ্লাই করে মানে সংঘর্ষের আগে আর পরে নির্ণয় করছে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবার আসি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা হচ্ছে কি, ভরবেগ সংরক্ষিত থাকলেও গতি শক্তি সংরক্ষিত থাকে না। আগেরটা কিন্তু কি ছিল, ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। বাট এই জায়গায় আমাদের বর্তমানে কি হবে ভাই, ভরবেগটা সংরক্ষিত থাকলেও গতিশক্তিটা সংরক্ষিত থাকবে না। ওকে, এবার দেখি আমাদের এখানে যদি দেখি ভরবেগের মানে আমাদের ভরবেগটা বের করব, যদি বের করলেও যা, না করলেও তা, কারণ এটা যেহেতু আমাদের 2 কেজি সেম থাকে, সো এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গতিশক্তিটা। এবার দেখো, তুমি সংঘর্ষের আগে যে গতিশক্তিটা বের করবা মানে ইকে নট, আর সংঘর্ষের পরে যে গতিশক্তি বের করবা ইকে, এই দুইটা সমান হবে না। মনে করো এটার মান আসলো 300 জুল, এটার মান আসবে মনে করো সাপোজ 500 জুল, তার মানে তো তারা সমান না। তার মানে কি, সেটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো তুমি যদি সংঘর্ষের আগে আর পরে গতিশক্তি বের করে দেখো তারা সমান না, তাহলে সহজ কথা সেটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি বের করে দেখো সমান, তাহলে সেটা বলবো একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা আমাদের গহ নম্বরের জন্য এসে থাকে।
ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ গহ নাম্বারের জন্য। এর পরবর্তীতে আমরা দুইটা বড় বড় সূত্র দেখি। এখানে দুইটা বড় বড় সূত্র কি দেখো, লাস্টে এখানে ভর ও আদিবেগ জানা থাকলে শেষ বেগ নির্ণয়। মানে কোন একটা সংঘর্ষ হইলো, মনে করো একটা এমন ভরের বস্তু আছে, ঠিক আছে, এমন ভরের বস্তু তোমার ইউ1 বেগে আসতেছে, আবার এম2 ভরের একটা বস্তু, ঠিক আছে, এটা ইউ2 বেগে আসতেছে। সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে দেখা গেল এমন ভরের বস্তু একটা বেগ নিয়ে যাবে, এটা ভি1, এম2 ভরের বস্তু একটা বেগ নিয়ে যাবে, মানে এটা এটা হচ্ছে ভি2 বললাম। এই দুইটা বেগ তুমি যদি না জানো, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে সেটা তুমি জানতে পারবা। জাস্ট তোমার কি জানা লাগবে ভাই, ভর্তিটা জানা লাগবে আর আদি বেগ জানা লাগবে। মানে সংঘর্ষের আগের পার্টটা তুমি যদি জানো, সংঘর্ষের পরে যে তাদের বেগ কি হবে সেই দুইটা বেগ তুমি বের করতে পারবা এই দুইটা সূত্র দিয়া। তো তোমার অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে তোমার এই ভি1 ভি2 ডিরেক্টলি দিয়ে দিবে না। তো তোমার কি করতে হবে ভাই, ভি1 ভি2টা কিন্তু আগে তোমার নির্ণয় করে নিতে হবে। ভি1 ভি2 নির্ণয় করার পরেই তুমি হচ্ছে এটা বের করতে পারবা, ঠিক আছে। এটা তো এই জন্য আগে ভি1 ভি2 বের করবা, দেন আগের গতিশক্তি আর পরের গতিশক্তি বের করবা, তারপর তুলনা করতে পারবা। ওকে, গেল। এরপরে এসে আমাদের ভাই মিলিত বেগ। তো মিলিত বেগটা কি ভাই, মিলিত বেগে হচ্ছে একটা দুইটা বস্তু সংঘর্ষ হলো, তারপর তারা মিলিত ভাবে চললো, সেটা হচ্ছে মিলিত বেগ। সো মিলিত বেগের ক্ষেত্রে ভাই ওই যে বেজ যে সূত্রটা, সেটা থেকে আমাদের জাস্ট প্রতিপাদন করে আসে। সেক্ষেত্রে দেখা যায় কি একটা বস্তু স্থির থাকে, মানে আমাদের মিলিত বেগের আমি পার্টটাকে তিনটা ভাগে ভাগ করছি, ঠিক আছে। একটা ঘটনা কি, একটা বস্তু স্থির আছে, আরেকটা গতিশীল আছে, তাহলে আমাদের মিলিত বেগ এটা হবে। কেন হয়, সূত্রটার মেইন বেসটা কিভাবে আসে আমি একটু হালকা করে লিখে দিই, যে এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান এম1 ভি প্লাস এম2 ভি। যেহেতু মিলিত বেগ দুইটার ভি সমান, সো দুইটা ভি আমি কমন নিয়ে একবারে কি লিখতে পারি ভাই, এখানে ভি আকারে বাইরে গুণ আকারে লিখে দিতে পারি। দেন এই পার্টটা যদি আমি এখানে নিচে নিয়ে যাই, তখনই দেখবা তুমি এই পার্টটা পাচ্ছ। আর এখানে যেহেতু একটা পার্ট জিরো হয়ে যাবে, যেহেতু এই পার্টটা জিরো, তখন আমার এমন ইউন থাকবে। এই পার্টটা থেকে, যে উপরে যে পার্টটা দেখালাম, এই পার্টটা থেকে বারবার প্রতিপাদন হয়ে দুইটা বস্তু একই দিকে যদি গতিশীল হয়, তাহলে আমি সূত্র পাবো এইটা, মানে দুইটাই যোগ হবে আমাদের, যেটা নর্মালি জাস্ট এই পার্টটা নিচে চলে যায়। আবার দুইটা বস্তু একটা বিপরীত দিকে গতিশীল হলে তখন আমার কি, মানে গতি বিপরীত দিকে থাকবে। মনে করি ইউয়ান একদিকে, যে ইউয়ান যদি এইদিকে গতিশীল হয়, ইউ2টা তার বিপরীত দিকে, তো এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই আমার এখানে নেগেটিভ চিহ্নটা চলে আসবে। বাট বাকি সবকিছুই সেম। আর তুমি মেইন বেস সূত্রতে বসাও এটা মান নির্ণয় করতে পারো, আলাদা আলাদা মুখস্থ সূত্র না করলেও চলে। ওকে, এরপরে আসে আমাদের ঘর্ষণ, ঘর্ষণের বিষয়টা। তো ঘর্ষণের বিষয়টা কি ভাই, ঘর্ষণের বিষয়টা হচ্ছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি ঘর্ষণকে। আমরা জানি ঘর্ষণ একটা বাধাদানকারী বল, প্রথমত এটা, ঠিক আছে, যে বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর গতির উপক্রম হওয়ার আগ পর্যন্ত বাধা দানকারী বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। মানে ঘর্ষণের যে দুইটা টাইপ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি, একটা বস্তু মনে করো এখানে স্থির আছে, এটাকে আমি ধাক্কা দিলাম, প্রথমে গতিশীল হইলো না, পরে আরো ধাক্কা দিলাম, এর ফলে পরে গতিশীল হইলো। তো ফার্স্টে কেন গতিশীল হইলো না, কারণ তার উপর একটা ঘর্ষণ বল কাজ করতেছিল, যেই ঘর্ষণ বলটা তাকে মানে গতিশীল হওয়া থেকে বাধা দিতেছিল। ঠিক আছে, তুমি একটা ভারী বস্তু দিলে, হালকা ধাক্কা দিলে তো সেটা নড়বে না, কারণ কি, তার একটা স্থিতি ঘর্ষণ বল আছে। তুমি যেটা মহাকাশে যেটা, তাহলে এটা যত বড় বস্তু হোক, সেটাকে হালকা ধাক্কা দিলে সেটা একটু হলেও মুভ করতো, ঠিক আছে, হয়তো অল্প মুভ করতো বাট করতো। বাট তুমি হালকা ভরের বস্তু যদি পৃথিবীতে দাও, তার ঘর্ষণ বলের কারণে সেটা সহজে মুভ করবে না, তোমাকে বেশি বল প্রয়োগ করা লাগবে, এটা। ওকে, তো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমাদের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা একটা ধ্রুবপদ, ঠিক আছে। এটা হচ্ছে এক একটা যেই তলে আছে সেই তলের উপর ডিপেন্ড করে সেই মানটা, সেটাকে আমাদের মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। তাইলে আমাদের স্থিতি ঘর্ষণ বল যেটা আছে সেটা এফএস ইকুয়াল কি, এফএস ইকুয়াল মিউ এস ইন্টু আর, এটা এটা দ্বারা আমাদের প্রকাশ করা হয়। তো এটার মাধ্যমে আমি বের করতে পারবো স্থিতি ঘর্ষণ বলটা, ঠিক আছে ভাই। এখানে আর কি, আর ইকুয়াল হচ্ছে ভাইয়া আমাদের প্রতিক্রিয়া বল, এটা অ্যাকচুয়ালি ওজনের সমান। তুমি একটা ফ্লোরে যতটুকু ওজন ক্রিয়া করবে, ডব্লিউ ইকুয়াল এমজি, এটাই হচ্ছে ভাই আমাদের প্রতিক্রিয়া বল, কারণ সমান ও বিপরীত মানে একটা প্রতিক্রিয়া পাবা। সো আর ইকুয়াল সেই এমজি, অ্যাকচুয়ালি সেই ওজনটাই, আর ইকুয়াল সেই ওজনটাকেই বোঝায়, ঠিক আছে, প্রতিক্রিয়া বল, আর দ্বারা এখানে আমরা প্রতিক্রিয়া বলকে বুঝাই। ওকে, এবার আসি গতি ঘর্ষণ বল। সো গতি ঘর্ষণ বলটা কি, বস্তুটা গতিশীল আছে, গতিশীল থাকার পর তার কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। যেমন তুমি একটা বাইক চালাচ্ছ, বাইক চালানোর পর তুমি যদি অনেকক্ষণ চালানোর পর আবার যদি তুমি মনে করো পিক আপ দেওয়া ছেড়ে দাও, ঠিক আছে, অ্যাক্সিলারেটর ছেড়ে দাও, তাহলে দেখবে আস্তে আস্তে বাইকটা বা গাড়িটা থেমে যাবে। কারণ কি, তার কারণ একটা গতি ঘর্ষণ বল কাজ করতেছে দুইটা বস্তুর তোমার হচ্ছে কি তলের উপর। এটাই তো, দুইটা বস্তুর আপেক্ষিক গতির কারণে তাদের তলে সৃষ্ট বাধাদানকারী যে বল, সেটাই হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। কারণ আমরা জানি ঘর্ষণ বল মানে হচ্ছে একটা বাধাদানকারী বল, সো এটা গতিশীল বস্তু। তো গতীয় ঘর্ষণ বলটা গতিশীল বস্তুতে কাজ করে, স্থিতি ঘর্ষণ বলটা স্থির বস্তুর ক্ষেত্রে কাজ করে। ওকে, তো এখানে আমাদের সেম সূত্র ভাই, জাস্ট আমাদের গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের যে ওইটা আছে, এটাকে আমাদের মিউ কে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, মিউ কে দ্বারা প্রকাশ করে। সো এফ কে সমান মিউ কে ইন্টু আর। সিমিলারলি এখানে মিউ কে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আর এদের কোনো একক হয় না, যেই ধ্রুবক পদ দুইটা আছে এদের কোনো একক হয় না। ওকে,
বুঝলাম। এরপরে আসি আমাদের বলের ঘাত ভাইয়া। তো বলের ঘাতটা কি ভাইয়া? কোনো বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। একদম সিম্পল একটা কথা, খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে, মনে রাখবা। যে বলের মানে কোন একটা বল, তুমি একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলা, এই বস্তুর উপর, ঠিক আছে, এফ বল প্রয়োগ করলা, কত সময় ধরে প্রয়োগ করলা ভাই? টি ইকুয়াল 5 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করলা। তাহলে এই এফ আর টি, এই দুইটাকে যদি আমি গুণ দিই, মনে করি এটা 10 নিউটন বল প্রয়োগ করলা, তাহলে এই দুইটাকে যদি আমি গুণ দিই, মানে 10 গুণ 5, তাহলে হচ্ছে আমাদের কত আসবে? 50। ঠিক আছে, এই 50 এটাই হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বলের ঘাত। ঠিক আছে, তো কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। এটা তো জে ইকুয়াল কি আমাদের এফ ইন্টু টি পাইলাম, এবং একক হচ্ছে নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ডকে যদি আমি আবার ভাঙাই, নিউটনকে ভাঙাই, তাহলে এটার এককটা পাই কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই বলের যে ঘাতটা আছে আমাদের, এই বলের ঘাতটা আমাদের ইসের ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, এই জন্য দেখো এটা কিন্তু ভরবেগের পরিবর্তনের একক। ভরবেগের পরিবর্তন মানে কি? আমরা জানি ভরবেগের পরিবর্তন যদি বলি ডেল পি সমান কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো শেষ ভরবেগ যদি এম ভি হয় আর আদি ভরবেগ কি এম ভি, তাহলে এখানে আমাদের কি ভরবেগের মানে বলের ঘাতটা হবে কি ভরবেগের পরিবর্তনের সমান। আশা করি বুঝতে পারছি। সো এখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা কি, অনেক সময় চালাকি করে তারা কি বলবে যে মানে কোনো একটা বস্তুর উপর এক বল প্রয়োগ করা হলো টি সময় ধরে, তারপর তোমাকে চাইবে বল মানে ভরবেগের পরিবর্তন কত। এখন কথা হচ্ছে ভরবেগের পরিবর্তনের জন্য এই সূত্রের কিছুই তারা দেয় নাই, কিন্তু তারা বলের ঘাতের সূত্রের এলিমেন্ট দিয়ে দিছে। আর আমরা জানি বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন এই দুইটা সমান, এই যে কথাটা লিখে দিছি, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো এই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি ওইটা অ্যাপ্লাই করে যে বলের ঘাত পাবো সেটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। সিমিলারলি ভাইস ভার্সা, উল্টা ভাবে আমরা সেম কথাটাও বলতে পারি, যে হচ্ছে কি তুমি যদি ভরবেগের পরিবর্তন বের করো সেটা বলের ঘাতের সমান হবে। ওকে, এরপর আসি আমরা একটু লিফট সংক্রান্ত কিছু ম্যাথ করবো। লিফট সংক্রান্ত ম্যাথে কি একটা বস্তু একটা নির্দিষ্ট ত্বরণে উপরে বা নিচে উঠবে, এরকম আর কি। লিফটে যেমন আমরা আস্তে আস্তে ত্বরণ উপরে নিচে উঠে না, এরকম। ওকে, তো লিফট এ ত্বরণে উপরে উঠলে মানে উপরের দিকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট ত্বরণ উপরে উঠবে, যদিও লিফট যখন উঠে ফুল টাইম কিন্তু এ ত্বরণের উপরে উঠে না, একটা নির্দিষ্ট সময় প্রথম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, ঠিক আছে, বা 2-3 সেকেন্ডের মতো একটা ত্বরণ, মানে 0 থেকে হয়তো বা মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো, ঠিক আছে, 0 থেকে 5 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ একটা ত্বরণ থাকে। এরপর সেই লিফটটা সমবেগে আস্তে আস্তে চলতে থাকে, কারণ ত্বরণে তো অল টাইম উঠতে পারবে না, কিছু সময় সে ত্বরণে থাকবে, দেন সমবেগে চলবে। তো যেই সময় সে এ ত্বরণে উপরে উঠতেছিল তখন তুমি একটু বেশি ওজন ফিল করবা, ঠিক আছে, তোমাকে একটু বেশি ওজন ফিল করবা। কেন ভাইয়া? কারণ সেক্ষেত্রে তোমার যে আমাদের ডব্লিউ ইকুয়াল যে এম জি, সেক্ষেত্রে জি আর জি থাকে না, সেই জিটা আমাদের কি জি প্রাইম হয়ে যায়। সেই জি প্রাইমের মানটা কি, এই জি প্রাইমের মানটা তখন হয় জি প্লাস এ। ঠিক আছে, মানে কি ত্বরণে মানে একটা নির্দিষ্ট ত্বরণে যখন উপরে উঠবে তখন তোমার ওইটার ত্বরণটা অভিকর্ষ স্তরের সাথে অ্যাড হয় বা যোগ হয়। ঠিক আছে, তখন তোমার আমাদের কি পাবো, তাহলে এম ইন্টু জি প্লাস এ। তখন আমাদের ওজন এটা মানে ওজনটা একটু বেশি অনুভূত হবে। দেখো ত্বরণ বাড়লে তো ওজন বেশি অনুভূত হবে, সেটাই দেখো বলছে। তার মানে কি লিফট এ ত্বরণে উপরে ওঠার সময় বেশি ওজন অনুভূত হয়। ওকে, গেল। এরপর আসি সেকেন্ড কেসে। 2 নম্বর কেসটাতে আমাদের কি লিফট এ ত্বরণে নিচে নামবে। সো নিচে নামলে এবার কি উল্টা কেস হবে। দেখবা তুমি যখন লিফটে দাঁড়া আসো, হুট করে লিফটটা যখন নিচে নামা শুরু হয়েছে, তোমার কিছুটা নিজের কয়েক সেকেন্ডের জন্য 1-2 সেকেন্ডের জন্য একটু হালকা অনুভূত হবে। ঠিক আছে, হুট করে এই যে হালকা অনুভূত হবে কেন হবে? কারণ ওই যে সেম ভাইয়ার ডব্লিউ ইকুয়াল যে এম জি, এবার এম জি প্রাইম, এবার হচ্ছে এই জি প্রাইম সমান হবে জি মাইনাস এ, মানে নিচে যখন নামবে তখন তুমি বিয়োগ করবা। সো তখন ওজনটা কি দাঁড়ায় এম ইন্টু জি মাইনাস এ। দ্যাটস ওয়াই দেখা যায় আমাদের ওজনটা একটু হ্রাস পায়, যেহেতু জি এর মানটা কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওজনটা একটু হ্রাস পাচ্ছে। এই জন্য লিফট এ ত্বরণে নিচে নামার সময় ওজন কম অনুভূত হয়। এটা ওকে। এবার আসি লাস্ট থার্ড কেস আমাদের, লিফট সমবেগে উপরে উঠলে বা নিচে নামলে, ওই যে মাঝামাঝি অবস্থাটা, যখন স্টার্টিং ফেজে ত্বরণ থাকে, তারপর তো ভাইয়া এটা সমবেগে অনেকক্ষণ চলতে থাকে, দেন আবার একটা মন্দন কাজ করে। ঠিক আছে, একটা মন্দন কাজ করে, তারপর এটা থেমে যায়, তাই না? এরকম উল্টা দিকে সিম্বলটা দিলাম, যেহেতু মন্দন কাজ করছে এই জন্য দিলাম আর কি উল্টা দিকে সিম্বলটা। ওকে, তো মাঝখানে যে সমবেগে যখন চলতেছিল তখন তোমার ওজনটা নর্মাল মনে হবে, মানে যখন ওঠা এক্স্যাক্টলি ধরে শুরু হয় লিফটটা, মানে চলা শুরু করে উপরের দিকে, তখন তোমার একটু ওজনটা বেশি অনুভূত হয় 1-2 সেকেন্ডের জন্য। আবার যখন নামা শুরু করে তখন 1-2 সেকেন্ডের জন্য একটু কম ওজন অনুভূত হয়। বাট যখন নর্মাল ভাবে নর্মাল ফ্লোতে চলে তখন তোমার ওজনটা স্বাভাবিক মনে হবে, কারণ তখন জি এর মান কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কারণ সে সমবেগে তো কোনো ত্বরণ নাই, এখানে তো ত্বরণ এর মান 0। দ্যাটস ওয়াই এই পার্টে মানে সমবেগের যে পার্টটা আছে সেখানে তোমার ওজন নর্মালি মনে হবে বা স্বাভাবিক ওজন অনুভূত হবে। এবার আসি লাস্ট 4 নম্বর কেস, যে লিফট কেবল ছিঁড়ে মুক্তভাবে নিচে পড়বে। বা জিনিসটাকে এইভাবে তুমি বলতে পারো যে তুমি যদি কোথা থেকে লাভ দাও, ঠিক আছে, যেটাকে আমরা মজা করে বলি গ্রাভিটি টেস্ট। ঠিক আছে, যে গ্রাভিটি টেস্ট করা মানে উপর থেকে আর কি লাভ দেয়া। ঠিক আছে, তো এই লাভ দিলে তখন সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের নিচে পড়তাছি, বাট আমি নিচে কত ধরনের পড়বো ভাই? এইবার কিন্তু এ সমান আমার জি হয়ে যাবে, কারণ আমি জি এর টানে
ফুল আমাকে যদি কোনো মানে বল প্রয়োগ না হয়, আমি তো জি ধরনের নিচে নামবো, তাহলে সেক্ষেত্রে আমার যে জি প্রাইমটা আসবে সেটা হচ্ছে কি জি মাইনাস জি, এরকম হয়ে যাবে, তার মানে জিরো হয়ে যাবে। তার মানে আমার উপর যে ত্বরণটা থাকবে সেটা জিরো। তখন তাহলে আমাদের কি, তাহলে ডব্লিউ ইকুয়াল কি হবে ভাই, এম জি প্রাইম। সো এটা আমাদের কি এম ইন্টু জিরো সমান কি আমাদের জিরো চলে আসতেছে। তার মানে আমি কি কোনো প্রতিক্রিয়া বল পাবো না। আর আমরা যে ওজনটা ফিল করি সেটা কিন্তু ভাই প্রতিক্রিয়া বলটাই ফিল করি, দ্যাটস আমরা বলি আমাদের ওজন আছে। সো এখানে কোনো প্রতিক্রিয়া বল পাবো না, এই জন্য আমাদের ওজনটাকে শূন্য মনে হবে। মানে তুমি যদি এই যে গ্রাভিটি টেস্টের জন্য কোথা থেকে উপরে থেকে লাভ দাও, তখন তোমার নিজের ওজনটা শূন্য মনে হবে, কারণ তুমি কোনো বাধা দানকারী প্রতিক্রিয়া বল পাবা না এই জন্য। ওকে, তাই জন্য কি ওজনহীন মনে হবে নিজেকে। তো এই ছিল আমাদের মোটামুটি আর কি। এরপরে লাস্ট আর কিছু টপিক আছে। কোনো বস্তুর উপর দুইয়ের অধিক বল ক্রিয়া করলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, লব্ধি নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, সো এই টপিকটা আমি একটু ফার্স্ট ফার্স্ট বলে দিই। ফার্স্ট ফার্স্ট কি তোমার হচ্ছে যে যতগুলো বল আছে এখানে দেখো, অনেকগুলো বল, একটা বিন্দুতে অনেকগুলো বল ক্রিয়া হয়েছে। এতগুলো বলে লব্ধি তুমি কিভাবে বের করবা? তোমার ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে দুইটা বলে কনভার্ট করা। কি দুইটা বলে? একটা হচ্ছে এফ এক্স বরাবর, মানে এক্স অক্ষ বরাবর এফ এক্স, আর একটা হচ্ছে এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই বল। এই দুইটাতে কনভার্ট করা, এই দুইটা মানে এতগুলো বলকে। দেন সেটাকে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, কারণ একটা বিন্দুতে দুইটা বল যদি অ্যাপ্লাই হয়, তুমি চাইলে ভেক্টরের আমার ক্লাসটা আছে সেই ভেক্টর ক্লাসটা দেখলে বুঝতে পারবা, দুইটা বল অ্যাপ্লাই হলে তখন সেটাকে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। সো তার মাধ্যমে আমরা করে দিতে পারবো, তখন আমরা এফ এর মান লব্ধি এফ এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে, ফাইনাল। তো আমাকে আগে এটাকে দুইটা বলে কনভার্ট করতে হবে এফ এক্স এফ ওয়াই, দেন ওইটা থেকে ফাইনাল লব্ধি এফ এর মান বের করতে হবে। ওকে, তো এটার জন্য আমি কি করবো, এফ এক্স সমান কি, ভাই তুমি প্রত্যেকটা এই এক্স অক্ষের সাথে কোনগুলো বের করবে, এক্স অক্ষের সাথে একদম শর্টকাট মেইন কথা বলে দিচ্ছি, এক্স অক্ষের সাথে প্রত্যেকটার কোণ বের করবা, প্রত্যেকটার অ্যাঙ্গেল ডিরেক্ট এইভাবে অ্যাঙ্গেল বের করবা প্রত্যেকটার। দেন এফ এক্স হচ্ছে প্রত্যেকটা ভ্যালু ইন্টু হচ্ছে তার কস থিটা, প্রত্যেকটা ভ্যালু ইন্টু তার কস। দেখো 50 কস, এটা এক্স অক্ষ বরাবর, তার মানে কস জিরো। এটা কত ভাইয়া? তোমার হচ্ছে 35টা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছিল। তাহলে দেখো যে 35টা আছে, 35টা হচ্ছে কস 90 হবে, তো 35টা আই গেস লেখে নেই, আমার স্টুডেন্ট এখানে ভুলে লেখে নেই ও, তো ওইখানে 20টা লিখছে, এটা কোনোভাবে মিস করে ফেলছে এটা, তো এটা ধরো বাদ দিয়ে দিছে, এটা নাই এখানে। তাহলে 20টা যদি থাকতো, তাহলে 20-এর জন্য আমার কি হইতো, এটা হচ্ছে যে 20 কস 120, ও নাই যে 35 এটা আছে, কোথায় নেই আমি তো ভুল করতেছি, হ্যাঁ 35 কস 90 এটা, তারপর হচ্ছে 20 কস 120, এভাবে প্রত্যেকটার জন্য কজের থিটা করে করে যোগ করে দিবা, তাইলে তুমি এফ এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা। দেন এফ ওয়াইটা কিভাবে পাবা, সেম কোণ রাখবা, সব সেম রাখবা, জাস্ট এই কজের জায়গাগুলোতে তুমি সাইন দিয়ে দিবা, ঠিক আছে। কারণ কি, ওই যে আমরা পড়ছিলাম ভাই, এফ এক্স সমান এফ কোস থিটা, আর এফ ওয়াই সমান এফ সাইন থিটা, ঠিক আছে। যার সাথে অ্যাঙ্গেল চিন্তা করবা তার থিটা কস থিটা হয়, তো আমি অ্যাঙ্গেল চিন্তা করছি এক্স অক্ষের সাথে, তো তার কস থিটা, তো অপোজিট জনের সাইন থিটা, এরকম ভাবে। ওকে, তো বুঝতে পারলাম। তো এই দুইটা পাওয়ার পরে তারপর লব্ধি কিভাবে আমরা পাবো, যেহেতু এফ এক্স আর এফ ওয়াই ভাই দুইটা কি 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। এফ ওয়াই দুইটা যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের লব্ধি সূত্রটা আমাদের কি অ্যাপ্লাই করলে এই যে এটা আসে, রুট ওভার অফ এফ এক্স স্কয়ার, মানে ওই যে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি লব্ধির যে বড় সূত্র ওইটাই আসে, তো টু পি কিউ কজ আলফা ওই মানটা জিরো হয়ে যায়, দেন আমাদের এই পার্টটুকু থেকে যায়। ওকে, লব্ধির মানটা পেলাম। এবার লব্ধির দিকটা তুমি দুইভাবে বের করতে পারো, একটা হচ্ছে টেন থিটার মাধ্যমে এই সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, আরেকটা হচ্ছে ওই নর্মালি জাস্ট ভাগ দাও, তুমি হচ্ছে কি ওই যে এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই, এই মানটা একটা মানটাকে আরেকটা মান দ্বারা ভাগ দাও, ভাগ দিয়ে তুমি বের করতে পারো, ঠিক আছে। এটা যে এটাকে মনে করো একটা সমীকরণ ধরো, এটাকে 1 নং, এটাকে একটা সমীকরণ ধরো, এটাকে 2 নং, এই দুইটা সমীকরণ ধরার পরে একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, মানে এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই, এটাই ভাবে না, এফ ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স করো, এটা সমান তাদের মান লিখবা। তারপর হচ্ছে কি এফ এক্স এর এফ ওয়াই এর মান কি এফ কস সাইন থিটা, সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কস থিটা, এটা তো আমরা জানি এফ এফ কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটার মান ভ্যালু তুমি কি লিখতে পারবা, টেন থিটা। সো টেন থিটার সমান সামথিং পাবা, সেখান থেকে তুমি থিটার মানটা পরবর্তীতে পেয়ে যাওয়া, এটা একটা ওয়ে। আবার এটা লব্ধির যে কোণ নির্ণয় করি সেটা দুই ওয়ের যে কোনো একটা বের করে করতে পারো। ওকে, এরপরে আসে আমাদের লাস্ট টপিক, একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যেই বর্তমানে চলে আসে সুতা সংক্রান্ত অঙ্ক। তো এটা আসলে আমাদের ওই যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের টপিকটাই মোটামুটি ইউজ করে বলতে পারি আসে। তো এটা যদি আমরা বলি যে এটার টপিকটা কি, একটা উলম্ব বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু সুতার টান। উলম্ব, কারণ আনুভূমিক যেটা আছে এটা একদম ইজি, ঠিক আছে, যে আনুভূমিকটা লাস্টে বলে দিছি ওইটা একদম ইজি, উলম্বটাই আমাদের ঝামেলা করে। উলম্ব মানে কি, জিনিসটাকে তুমি এইভাবে ঘুরাবা, এইভাবে এইভাবে জিনিসটাকে ঘুরাবা। তো আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, সো আমি একটু তাড়াতাড়ি করার ট্রাই করতেছি। তো এখানে আমাদের যখন এটা উলম্ব পথে ঘুরবে, তখন আমাদের কয়েকটা বিন্দু আমি যদি সিলেক্ট করি, মনে করো কয়েকটা বিন্দু আমি সিলেক্ট করলাম, মেইন পয়েন্টগুলো এগুলো, এই যে 4টা পয়েন্ট এ ডি বি সি, যখন আমার ডি পয়েন্টে থাকবে আর বি পয়েন্টে থাকবে, এই পয়েন্টগুলোতে আমাদের নর্মাল যে কেন্দ্র বিমুখী বল সেটাই হবে আমার সুতার টান বল। এখানে আমাকে যেটা বের করতে বলবে, যেভাবে উলম্ব পথে ঘোরানোর সময় সুতায় কতটুকু টান অনুভব হবে বা টান বলটা বিভিন্ন বিন্দুতে, এ বিন্দুতে, ডি বিন্দুতে, এগুলাতে।
তো এই যখন আমার এক্স অক্ষ বরাবর লেভেলে থাকবে তখন আমার টান বলটা নর্মাল হবে, মানে যা আছে তাই। এখানে যদি দেখো আমাদের এই যে বি আর ডি বিন্দুতে যে আমাদের টান বলটা আছে সেটা একদম নর্মাল, এই যে নর্মাল। ঠিক আছে, এফসি সমান কি, এই যে এফসি সমান এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, একেবারে নর্মাল যে সূত্র ওইটা আমি অ্যাপ্লাই করে দিব। ভি হচ্ছে কত কি ঘুরতে আছে, আর আর হচ্ছে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা আছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আর, এটা। কিন্তু প্রবলেম হবে কোথায় জানো, প্রবলেম হবে যখন এই উপরের পয়েন্টগুলো থাকবে। মনে করো এই পয়েন্টটাতে আছে, এ পয়েন্টে আছে বা সি পয়েন্টে আছে। এই পয়েন্টে যদি উপরের দিকে থাকে, শর্টকাটটা হচ্ছে মনে রাখবা এর ক্ষেত্রে ভাই টান বলটা নিচে কাজ করে, ভরটাও নিচের দিকেই কাজ করে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাবে তোমার যে তুমি যে টান বলটা পাবা এই বিন্দুতে, এই বিন্দুতে মানে উপরের সাইডে, এখানে দেখো এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে তুমি টান বলটা পাবা কি, তোমার যে কেন্দ্র বিমুখী বলটা আছে, কেন্দ্র বিমুখী বল কোথায় কাজ করে ভাই, বাইরের দিকে এফসি, বাইরের দিকে ছিটকে যেতে চায়। তো এই এফসি থেকে তুমি যদি এই ভর ওজনটাকে মাইনাস করে দাও, মাইনাস এমজি, তাহলে তুমি এই বিন্দুর জন্য তুমি টান বলটা পেয়ে যাও। তার মানে এখানে উপরে যখন থাকবা তোমার বিয়োগ করতে হবে, সহজ কথা কি বিয়োগ করতে হবে ভাই, কেন্দ্র বিমুখী বলে যে এখানে যে কেন্দ্র বিমুখী বলটা আছে বের করতে নর্মাল এমভি স্কয়ার ডিভাইডেড বাই আর, সেইটা থেকে তুমি ওজনটা বিয়োগ করে দিবা। যখন উপরে থাকবে তখন ওজন বিয়োগ হবে, আবার যখন নিচে থাকবে তখন সেই ওজনটাই যোগ হবে। কেন ভাই, দেখো এফসিও নিচের দিকে কাজ করতেছে, আবার ওজনটাও নিচের দিকেই কাজ করে, তাহলে দুইটা একই দিকে কাজ করলে সেটা যোগ হয়ে যাবে। এক্ষেত্রে যোগ হয়, উপরে থাকলে বিয়োগ হয়। তো এখানে দেখো এই বিন্দুর জন্য এটা বিয়োগ হইতাছে, আর সি বিন্দু কোথায়, এই যে সি বিন্দুর জন্য এই জিনিসটাই যোগ হইতাছে। এবার আসি আরেকটু ক্রিটিক্যাল করি জিনিসটাকে, আরেকটু ক্রিটিক্যাল করলে কি, এই মনে করো উপরের দিকে ই অথবা এফ বিন্দুতে, মানে উপরের দিকে আছে, উপরের দিকে আছে, উপরের দিকে থাকলে ভাই মাইনাসই হবে। এই যে মাইনাসটা, এই মাইনাসটা ফিক্স থাকবে, মাইনাসই হবে, জাস্ট একটা উপাংশ আসবে। সেই উপাংশটা কি আমাদের ই আর এফ বিন্দুতে আমাদের, মানে ই বলো এফ বলো একই কথা, এফ সি থেকে এম জি কস থিটা, এম জি কস থিটা মাইনাসই হবে, জাস্ট উপাংশ মাইনাস হবে। ভাই থিটাটা কি, ওই যে এটার সাথে অ্যাঙ্গেলটা, তুমি যে অ্যাঙ্গেলটা ধরবা, থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল আছে তৈরি করলো, কার সাথে ভাই, এই উলম্বের সাথে। অ্যাঙ্গেলটা অবভিয়াসলি উলম্বের সাথে নিতে হবে, কারণ আমি বলছি যার সাথে অ্যাঙ্গেল তার কস থিটা। সো তুমি এই উপরের দিকের সাথে চাইতাছো, উপরের অক্ষের সাথে, তোর সাথে যদি অ্যাঙ্গেল নাও তাহলে কস নিবা। মনে রাখো তুমি যদি অ্যাঙ্গেল এটা নিতা তাহলে নিতা সাইন, এটা মাথায় রাখবা। যদি অ্যাঙ্গেল এটা নাও তাহলে নিবা সাইন, আর এই অ্যাঙ্গেল যার সাথে হিসাব করতেছো তার সাথে যদি অ্যাঙ্গেল নাও মানে উলম্বের সাথে, তাহলে নিবা কস। তো আমি উলম্বের সাথে অ্যাঙ্গেল হিসাব করছি, এই জন্য আমি কস নিছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবা গাইডে সাইন ইউজ করছে, দ্যাট মিনস সেই অ্যাঙ্গেল নিবে তখন অনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে। ঠিক আছে, তো সিমিলারলি এটা যেমন উপরের দিকে মাইনাস, নিচের দিকে এটাই সেম জিনিসটা আবার পজিটিভ। উলম্বের সাথে যদি অ্যাঙ্গেল নাও, এই যে অ্যাঙ্গেল গুলো উলম্বের সাথে নাও, সো নিচের দিকে আমাদের থাকবে আবার পজিটিভ, এটা জি আর এইচ বিন্দুতে এটাই পজিটিভ, এম জি কস থিটা। ঠিক আছে, সো পার্টটা কি, উপরের দিকে থাকলে আমার মাইনাস ওজন হয়, আর নিচের দিকে থাকলে প্লাস ওজন হয়, এটাই হচ্ছে কথা। ওকে, এরপরে আসি আমাদের লাস্ট, আনুভূমিক বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর সুতার টান। তো আনুভূমিক ক্ষেত্রে, মানে আনুভূমিক মানে এবার সোজা এইভাবে ঘুরবে, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে আনুভূমিক ঘুরলে এটার প্রত্যেকটা বিন্দুতে তার অভিকর্ষ মানে যে সুতার টানটা এটা নর্মাল, মানে চেঞ্জ হবে না কোনো, সব জায়গাতেই সুতার টানটা সেম ভাবেই কাজ করবে। চেঞ্জ হয় এরকম উল্লম্ব ভাবে হইলে সেটা বিভিন্ন বিন্দুতে চেঞ্জ হয়, নিচের দিকে টানটা আমাদের কি হয়, বৃদ্ধি পায়, উপরের দিকে টানটা একটু কমে যায় সুতার টানটা। ওকে, আর এখানে প্রত্যেকটা বিন্দুতেই তার কেন্দ্র বিমুখী বল যেটা এফসি সমান এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ভি হচ্ছে কত বেগে ঘুরতেছে সেটা। তো সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য আমার টান বল, অর্থাৎ সব অবস্থানে সুতার টান সেম ভাবে কাজ করবে বা সেম টান কাজ করবে, এটা। তো এই ছিল আমাদের লাস্ট টপিক। ওকে, তো আশা করি সবগুলো টপিকে ট্রাই করছি মোটামুটি কভার করার। ঠিক আছে, এখানে মোটামুটি যা আছে আমি ট্রাই করছি, সবই আছে এখানে। তো এইখান থেকে যদি লাস্টে আমি ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা বলি, আবার হালকা করে একটু ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা আলোচনা করে দিই। ফার্স্ট অফ অল এই সুতার টানটা ভাই, এটা থেকে প্রায় এখন বর্তমানে ম্যাটটা আসে সুতার টান থেকে, তো এটা আমি 2 স্টারে রাখবো। ঠিক আছে, বাট গহ নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা বলে রাখি, গহ নাম্বারে প্রায় চলে আসে সুতার টানের, এটা উলম্বেরটা বেশি আসে। ঠিক আছে, আনুভূমিকের চেয়ে উলম্বেরটা বেশি আসে। ওকে, এরপরে আসে মাঝে মধ্যে, এটা আমাদের গ নাম্বারে মাঝে মধ্যে আসে, যে অনেকগুলো বল দিয়ে তার লব্ধিটা বের করতে বলবে, এটা। ঠিক আছে, লব্ধি বা লব্ধির দিক এগুলো বের করতে বলবে। দেন লিফটের ত্বরণ টরণ এগুলো এমসিকিউর জন্য, লিফটের যে বিষয়গুলো এগুলো এমসিকিউর জন্য লাগে ভাইয়া। ঠিক আছে, লিফটের যে বিষয়গুলো আছে এগুলো এমসিকিউর জন্য। ওকে, এরপরে আসি বলের ঘাত ব্যাগ ঘর্ষণ, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এগুলো আমাদের সিকিউর জন্য কম আসে, আসলেও খুব কম সামটাইমস। যেগুলো আমি বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি উল্লেখ করতেছি। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে মিলিত বেগটা সিকিউ এর গ নাম্বার আসে, মিলিত বেগটা সিকিউ এর গ নাম্বার আসে। ওকে, এরপরে আসে আমাদের সংঘর্ষ, সংঘর্ষে এটা গহ নাম্বার আসে। এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা আমাদের গহ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসে আমাদের ব্যাংকিং কোণ, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারে যেটা আমাদের গতেও আসে ব্যাংকিং কোণ, আর গহ নাম্বারে আসে ভি এর মানটা। গহ নাম্বারে চাই ভি এর মানটার মাধ্যমে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, আর গ নাম্বারে ব্যাংকিং কোণ বের করতে বলে, এরকম কিছু। ঠিক আছে, এরপর আসি
নেক্সট 3 স্টার টপিক হচ্ছে জড়তার ভ্রামক রিলেটেড। এই জড়তার ভ্রামক রিলেটেড বিভিন্ন বস্তু তোমার জড়তার ভ্রামক বের করতে বলবে, বা চক্রকৃতি ব্যাসার্ধ এই জিনিসগুলো বের করতে বলবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা নেক্সট 3 স্টার টপিক। এই যে জড়তার ভ্রামকের টপিকটা, এটা হচ্ছে নেক্সট আমার আরেকটা 3 স্টার টপিক। ঠিক আছে, এটা একটা 3 স্টার টপিক। এটা আমাদের গতেও আসে ভাইয়া, গহতেও আসে। ঠিক আছে, এটা থেকে যে কোশ্চেনগুলো, এটা এই আর বাকি যে টপিকগুলো আগের আছে এগুলো মোটামুটি এমসিকিউ টপিক, এখানেও খুব একটা সিকিউর টপিক নেই। এই ছিল। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো, আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি কারোর নোটটা প্রয়োজন হয়, লেকচার নোটটা, সো সেটা কমেন্টে নোট লিখে কমেন্ট করো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।